আদ্রিস ভাইয়া, প্লিজ দরজা খুলে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার কথার অবাধ্য হব না, প্লিজ। আমার ভয় করছে, এখানে অনেক অন্ধকার। আদ্রিস ভাইয়া প্লিজ, আমি আর কখনো ওই ছেলেটার কাছে পর্যন্ত যাব না। আমার সত্যি ভয় করছে, আমায় এত বড় শাস্তি দিবেন না। আদ্রিতার কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা, বেশ অনেকক্ষণ ধরেই সে চিৎকার করে চলেছে। ওয়াশরুমের ভেতর থেকে দরজার বাড়ি মারতে মারতে আদ্রিতার হাতে তালু পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে, কিন্তু রুমে বসে থাকা আদ্রিস এর কোনো হেলদোল নেই। সে ফোন টিপছে মন দিয়ে, তবে ঠোঁটের কোণায় বক্র হাসি যেন আদ্রিতার চিৎকারে তার শান্তি দিচ্ছে। আদ্রিতার আকুতি মিনতি এক অন্য রাজ্যের ভালো লাগার দিকে দিচ্ছে আদ্রিসকে। আদ্রিতা এভাবে আরো 10 মিনিট ধরে আদ্রিসের কাছে ক্ষমা চায়, দরজা খুলে দিতে বলে, কিন্তু আদ্রিস সেটা শোনে না। এরপর আদ্রিতা চুপ হয়ে যায়। আদ্রিতাকে চুপ হতে দেখে আদ্রিস বাঁকা হাসে। ওয়াশরুমের দরজার সামনে এসে ফিসফিসে বলে, এনজয় আদ্রিতা, আমি ফিরে যাচ্ছি কলেজে। ততক্ষণে নিজের পছন্দের প্রাণীটার সঙ্গে সময় কাটা। কথাটা বলে আদ্রিস বেরিয়ে যায়, নিজের রুমের দরজা বাহির থেকে বন্ধ করে যায়। আদ্রিতা হাঁটু জড়িয়ে নেয়, বুকের সাথে হাঁটু বেঁধে মুখ লুকিয়ে নেয়। আদ্রিস ভাইয়া প্লিজ, আদ্রিস ভাইয়া দরজা খুলে দিন না। চিৎকার করতে করতে এখন আদ্রিতার ভেতর আর কোনো শক্তি অবশিষ্ট নেই। গলা কাঁপছে তার ভয়ঙ্কর ভাবে। ওদিকে আদ্রিসের কোনো হেলদুলের শব্দ পাচ্ছে না আদ্রিতা। তাহলে আদ্রিস চলে গিয়েছে নিশ্চিত। আদ্রিতা আরো ভয় পেয়ে যায়। হঠাৎ পায়ের কাছে কিছু একটা স্পর্শ হতে আদ্রিতা আবার উঠে দাঁড়ায়। তার ভয় করছে, ওয়াশরুমটা পুরোই অন্ধকার, কোথাও কিছু বোঝা যাচ্ছে না। আদ্রিতা আবার ওয়াশরুমের দরজায় গিয়ে বাড়ি মারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আদ্রিসের রুমের থেকে শব্দ বাহিরেই যায় না। কেউ কিভাবে শুনবে? আদ্রিতা অনুভব করে অন্ধকারে তার শরীরে কিছু বেয়ে বেড়াচ্ছে। এই ভয়ে আদ্রিতা জ্ঞান হারায়। পুরো একটা দিন কেটে গেল। দুপুর থেকে সন্ধ্যা খান ম্যানশনে আদ্রিসের বাইক প্রবেশ করে। পরনে তার ডেনিম জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট এবং ব্লু জিন্স। বেশ উজ্জ্বল ফর্সা ছেলেটা, তবে মুখশ্রীতে এখনো তেমন দাড়ি ওঠেনি। বাম হাতে খুব দামি একটা ঘড়ি, কাঁধে কলেজ ব্যাগ। আদ্রিস বাইকের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করে। মাধবী বেগম, আদ্রিসের মা, মিসেস খান লিভিং রুমে ছিলেন। আদ্রিসকে একবার আসতে দেখে অবাক হলেন। আদ্রিতা কোথায়? রোজ তুই 4টা বাজলে ওকে এগিয়ে দিয়ে যাস, আজ দিয়ে গেলি না। ভাবছে হয়তো কোনো সমস্যা আছে, আসার সময় নিয়ে আসবি, কিন্তু এখন একা আসছিস যে। মম প্লিজ, আমি কি আদ্রিতার চাকর নাকি? ও কি করলো কি না করলো সেটা আমি কেন দেখতে যাব? আর দেখো, একা একাই চলে আসবে। মাধবী বেগম অবাক হয়ে তাকিয়েই রইলেন আদ্রিসের মুখের দিকে। আদ্রিস সেটা তোয়াক্কা না করে চলে যায় উপরে নিজের রুমে। মাধবী বেগম আর কিছু ভাবলেন না। এমন সময় প্রিয়া এবং মিশুও চলে আসে। আদ্রিস খান, আশরাফ খান এবং মাধবী বেগমের বড় ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছুদিন পরেই এরপর ইন্টার পরীক্ষা। প্রিয়া হলো আদ্রিসের ছোট বোন। সে এবার ক্লাস 10-এ পড়ে। মিশু এবং আদ্রিতা 2 বোন। মিশু ক্লাস 9-এ পড়ে, আদ্রিতা ক্লাস 8-এ পড়ে। মিশু এবং আদ্রিতা রিনিতা বেগম এবং নেওয়াজ খানের 2 মেয়ে। ওরা গ্রামে থাকতো। রিনিতা বেগমের মৃত্যুর পর আশরাফ খান ভাইকে 2 মেয়েকে নিয়ে গ্রাম থাকতে দেয়নি, নিয়ে এসেছে শহরে এবং নিজের সাথে বিজনেসে যোগ করিয়েছে। আদ্রিস খান বংশের বড় সন্তান, তাই তার কথার কদর বেশি সব সময়। আদ্রিস রুমে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখে আদ্রিতা ফ্লোরে পড়ে জ্ঞান হারিয়ে আছে। আদ্রিতাকে পাজা কোলে তুলে খাটে শুইয়ে দেয়। 2-4 বার আদ্রিতার গালে ট্যাপ ট্যাপ করলে আদ্রিতার জ্ঞান ফিরতে আদ্রিসকে সামনে দেখে আদ্রিতা ভয় পেয়ে যায়। ভয় নেই, কিছু বলছে না। যা নিজের রুমে যা, মমের সাথে দেখা হলে বলবি রুমে ছিলে, ঘুমিয়ে গেছিলে, বুঝতে পেরেছিস? আদ্রিতা ভয়ে ভয়ে বলে, ঠিক আছে। কথায় নড়চড় হলে তোকে ছাদ থেকে ফেলে দেবো, বেয়াদব। আদ্রিতা তখনও কিছু বলে না। আদ্রিসকে কিছু বলার মানে হলো নিজের জন্য শাস্তি প্রস্তুত করা। আদ্রিতা উঠে নিজের রুমে চলে যায়। লিভিং রুম ফাঁকা ছিল, তাই কেউ তাকে দেখেনি। নিজের রুমে এসে আদ্রিতা ভয়ে কাঁপতে থাকে, হাঁটু ভাঁজ করে বুকের সাথে লাগিয়ে নেয়। যখন আদ্রিতারা এ বাড়িতে এসেছে তখন থেকেই আদ্রিতার উপর পুরো নিয়ন্ত্রিত করে। এমনকি প্রিয়া এবং মিশু অনেক স্কুলে থাকলেও আদ্রিতা শুধুমাত্র আদ্রিসের সাথে একই স্কুল অ্যান্ড কলেজে আছে। আদ্রিস ছোট থেকেই আদ্রিতার সম্পর্ক সকল সিদ্ধান্ত নিয়ে এসেছে। আদ্রিতার বাবাও কখনো প্রতিবাদ করেনি। আদ্রিতার গায়ে কেউ হাত উঠাক, এটা আদ্রিস সইবে না কখনো। কিন্তু নিজে একসাথে শতখানেক চড় থাপ্পড় মারলেও সমস্যা নেই। সবাই জানে আদ্রিস কতটা পজিটিভ আদ্রিতার জন্য। এ কারণে মাধবী বেগম অবাক হয় যখন দেখে আদ্রিতাকে নিয়ে আসেনি। আদ্রিতা বহুবার বাবাকে বলেছে, তবে বদলে বাবার কোনো রেসপন্স পায়নি। উল্টে আদ্রিসের ভয়ানক পানিশমেন্ট পেয়েছে। এখন আদ্রিতা একেবারে
একেবারে চুপ হয়ে গিয়েছে। আদ্রিস জানতো আদ্রিতা ঠিক কতটা ভয় পায় অন্ধকার। মায়ের মৃত্যুর পর থেকেই অন্ধকার আদ্রিতা আর চিরশত্রু। তবু আজ একটা পুরো দিন আদ্রিতাকে ওয়াশরুমে আটকে রাখলো। আদ্রিতার তেমন দোষও ছিল না। আদ্রিস এমনই, কখনো আদ্রিতার কথাই শোনে না, আদ্রিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় না। আদ্রিতার এসব কল্পনার মাঝেই দরজায় কেউ টোকা দেয়। আদ্রিতা, কোথায় আছিস মা? মাধবী বেগমের কণ্ঠ শুনে আদ্রিতার চোখ মুছে নেয়। জি বড় মা, আছি। দরজা খোল মা, কোথায় ছিলি সারাদিন? আদ্রিতা দরজা খুলে মাধবী বেগম আদ্রিতাকে স্কুল ড্রেস দেখে অবাক হয়। কি রে মা, তুই জামা বদলাসনি? ও, ওই বিকেলে যখন ভাইয়া বাড়িতে দিয়ে গেছিল তখন তুমি ঘুমেছিলে, তারপর প্রচন্ড মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়ে গেছিলাম। মাধবী বেগম বেশ বুঝতে পারে আদ্রিতা মিথ্যে বলছে। আদ্রিতার কণ্ঠ কাঁপছে, তবে তিনি আর কিছু বলেন না। ফ্রেশ হয়ে খেয়ে নিবি? জি। মাধবী বেগম চলে গেলে আদ্রিতা দরজা বন্ধ করে কিছু সময় বসে থাকে, ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে চুল বেঁধে বাইরে চলে আসে। লিভিং রুম প্রবেশ করে দেখে প্রিয়া এবং মিশু চলে এসেছে। ওরা কোচিং করে স্কুলের পর, তাই ফিরতে দেরি হয়, কিন্তু আদ্রিতা কোচিং করে না, সেই অনুমতি তার নেই। আদ্রিতাকে পড়ায় আদ্রিস। রোজ রাতে যতটা সময় আদ্রিস জেগে থাকে ততটা সময় আদ্রিতা না চাইতেও জেগে থাকে। এটা যেন বাধ্যতামূলক। হেই আদ্রিতা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ আদ্রিতা, এদিকে আয়। প্রিয়া এবং মিশুর ডাকে ধ্যান ভাঙে ফিরে পাই আদ্রিতার। আমার খিদে পেয়েছে, আমি একটু খেয়ে আসি আপু। কেন, তুমি খাওনি প্রিয়া? না, আসলে ঘুমিয়ে গেছিলাম। ও, যাও। আদ্রিতা কিচেনের দিকে যেতে নিলে হঠাৎ সিঁড়ির উপর থেকে আদ্রিস এর ডাক পড়ে। আদ্রিতা 2 প্লেট খাবার আর বই নিয়ে আবার আমার রুমে আয় জলদি। আদ্রিতা অবাক হয়, এখন আবার কেন ডাকছে তাকে? কিন্তু ভাইয়া, আমি খাবো, আপনি একটু কষ্ট করে নিয়ে নিন। আদ্রিস ফোনে মুখ গুজেছিল। আদ্রিতার কথা শুনে মাথা তুলে তাকায়। আদ্রিসের চোখ দুটো দেখে আদ্রিতার মাথা নামিয়ে নেয়, ধীর কণ্ঠে বলে, আনছি। এরপর আদ্রিতা কিচেনে গিয়ে খাবার বেড়ে নেয় আর আদ্রিসের রুমে চলে যায়। প্রিয়া আর মিশুর কাছে একটা নতুন কিছু নয়, তাই তারা কিছু বলে না। আদ্রিতা খাবার প্লেট হাতে আদ্রিসের রুমের দরজায় নক করে। কামিন। আদ্রিতা ভেতরে প্রবেশ করে আদ্রিসের সামনে খাবার প্লেট দুটো রাখে। আদ্রিস মাথা তুলে তাকায়। তোর বই কোথায়? আমি কিছু খেয়ে নি, তারপর পড়তে। আদ্রিতার পুরো কথা শেষ হবার আগে আদ্রিস বলে, বই নিয়ে আয়। কিন্তু ভাইয়া, আই সেইড বই নিয়ে আয়। এই কথা এরপর যতগুলো বার আমাকে দিয়ে বলাবি সেই কয়টা বেতাঘাত পাবি। এখন তুই বল কি করবি? এমন সময় আদ্রিতার পেট থেকে শব্দ বের হয়। আদ্রিস তা শুনে হাসে। আদ্রিতা খুবই লজ্জা পায় এবং বেরিয়ে যায়। নিচ থেকে বই খাতা নিয়ে আবার আদ্রিসের রুমে চলে যায়। প্রিয়া আর মিশু তাদের রুমে পড়ছে। ওদের জীবন কত সুন্দর। আদ্রিতার হিংসা হয়, সবার জীবন একরকম আর তার জীবনটা তেনা ছেঁড়া। আদ্রিতা পুনরায় আদ্রিসের রুমে আসতে আদ্রিস খাবার তুলে আদ্রিতার মুখের সামনে ধরে। আদ্রিতার দুটো চোখ আদ্রিসের বাড়িয়ে দেওয়া খাবারের দিকে স্থির। কিরে, আমি তোর জন্য সারা জীবন বসে থাকবো নাকি? মানে আমি খেয়ে নেব, কথা দিচ্ছি এই রাতে তোর কপাল খাবার জুটবে না। আদ্রিতা ভয়ে ভয়ে খাবার খেয়ে নেয়। আদ্রিস পুরোটা খাবার আদ্রিতাকে খাইয়ে এরপর নিজেও খেয়ে নেয়। এরপর আদ্রিতাকে প্লেট নিচে রেখে আসতে বলে। আদ্রিতা প্লেট নিচে রেখে ফের আদ্রিসের রুমে চলে যায়। আদ্রিস দরজার কাছেই ছিল। আদ্রিস দরজা বন্ধ করে আদ্রিতাকে দেয়ালে পিন করে ধরে। আদ্রিতা ভয় পেয়ে যায়। সত্যি করে বল, টিফিন টাইমের আগে ওখানে তুই কি করছিলি? আদ্রিতার চোখ ছলছল হয়ে ওঠে। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন, আসলে চলবে। তোতলাচ্ছিস কেন? তোর পুরো কথা স্পষ্ট শুনতে চাই আমি। আদ্রিতা পুরো আদ্রিসের মুখোমুখি বসেছিল। আদ্রিতা ভয়ে একটু পিছন দিয়ে সরে যেতে নিলে আদ্রিস ওর হাঁটু ধরে নিজের দিকে টান মারে। আদ্রিতা এগিয়ে যায় বেশ খানিকটা। তোর কাছে সূক্ষ্ম এক্সপ্লেশন চেয়েছি আমি আদ্রিতা, এখন আমার ওয়াশরুমে বন্ধ করে রাখবো নাকি? কিন্তু আদ্রিতার চোখ ছলছল হয়ে ওঠে। না না, শুরু কর। তৃতীয় ক্লাসের পরের ক্লাসটি ছিল গণিত। তো গণিত স্যার ক্লাসে আসার পর আমাকে বললো, আদ্রিতা লাইব্রেরি থেকে আমার গাইডটা নিয়ে আসো। আমি তখন বলেছিলাম ওই বিল্ডিংয়ে যেতে, ভাইয়া না করেছে, কিন্তু স্যার বলল ভাইয়াকে বলবা আমি পাঠিয়েছি। আমি তখন লাইব্রেরিতে যাই, গাইডটা নিয়ে যখন ফিরবো তখনই দেখি স্যার আমার পেছনে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে? স্যার তখন আমার মাথায় হাত রেখেছিল। এরপরেই আপনি চলে এসেছেন। আদ্রিস হাত মুঠো করে শক্ত করে নেয়, মনে মনে গালাগালা করতে থাকে, শুয়োরের বাচ্চা, পৃথিবী থেকে তোর নাম মুছে দেব। আদ্রিস একটানে আদ্রিতাকে নিজের কোলে বসায়। আদ্রিস তা মাথা নামিয়ে নেয়। আমি কিছু করিনি, বিশ্বাস করুন ভাইয়া। আদ্রিতা, তুই কি কখনো বড় হবি না? তুই জানিস না কে তোকে কি ইঙ্গিত করে? আদ্রিতা মাথা তুলে তাকায়। ইঙ্গিত মানে? আদ্রিস দীর্ঘশ্বাস পেলে আদ্রিতার হাতে হাত রাখে। শোন, আমি বাদে পৃথিবীর সব পুরুষের টাচ তোর জন্য ব্যাড টাচ, বুঝেছিস? আদ্রিতার চোখ দুটো আদ্রিসের দিকেই স্থির। আদ্রিস বিনা বাক্যে আদ্রিতাকে নামিয়ে দেয় কোল থেকে। পড়তে বস।
আদ্রিতা মাথা নুয়ে নেয়। এরপর না করলে কি বা হতো? আদ্রিস ভাবতে থাকে, তোর জন্য আমাকে আর কত কি করা লাগবে আদ্রিতা। আমাকে একে একে সবার শত্রু বানিয়ে দিচ্ছিস, অথচ তুই নিজেই জানিস না নিজের জন্য কত ঝামেলা আর মুসিবত পেলে পুষে বেড়াস। এতটা নিষ্পাপ কেউ কিভাবে হতে পারে? আদ্রিতাকে বেশি পড়ায়নি আদ্রিস। রাতের ডিনার টেবিল, খান পরিবারের সবাই উপস্থিত থাকে। এটা সব সময় ঘটে। সারাদিন কর্মব্যস্ততায় থাকলেও ডিনার সবাই একসাথেই করে। আদ্রিতা, মিসেস খান এর সাথে সবাইকে পরিবেশন করছিল। সবার খাবারের মাঝে হঠাৎ আদ্রিসের কথা শুনে সবাই একটু থেমে যায়। পাপা মিস্টার সাইফুল হক, আমাদের স্কুলের গণিত প্রফেসর। আশরাফ খান উত্তর দিলেন, হ্যাঁ, খুব ভালো পড়ায়। আদ্রিতাদের গণিত ক্লাস নেয় হয়তো। ওনাকে কাল ফায়ার করবে। আশরাফ খান ভুরু কুঁচকে নিলেন। কেন? কারণটা সকাল হতে হতে পেয়ে যাবে। কথাটা বলে আদ্রিস উঠে গেল খাবার টেবিল থেকে। সবাই তাকিয়ে রইল সেদিকে। অবশ্য কারোর এতে কোনো হেলদোল নেই। আদ্রিস এত স্মার্টলি উত্তর দিয়ে চলে গেল যা দেখে আশরাফ খান অবাক। বুঝলি মেধাবী ছেলে তোমার। 19 বছর হলেও কথাবার্তা 29 বছরের মতো। আমার ছেলে বুদ্ধিমান, এটা আমার গর্বের বিষয়। হ্যাঁ, একটু বেশি বুদ্ধিমান। ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। আদ্রিতার রুমে এসে বিছানা গুছিয়ে নিয়েছিল। আদ্রিসের ডাইনিং টেবিলের কথাগুলো ভাবছিল। আদ্রিতা এটা জানতো তাদের নর্থ ক্রাউন স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার খান কর্পোরেশন, কিন্তু আদ্রিসের কথায় এত প্রভাব পড়বে জানতো না। আদ্রিতা বালিশ বিছানায় রাখতে রাখতে কথাগুলো ভাবছিল। হঠাৎ পেছন থেকে আদ্রিসের কণ্ঠ শুনতে পেয়ে কেঁপে উঠে আদ্রিতা, তোর রাত হয়নি? আদ্রিতা ফিরে তাকায়। আদ্রিস তাকিয়ে আছে আদ্রিতার দিকে। মানেটা সোজা, তোর রাত হয়নি? হ্যাঁ হয়েছে, ঘুমাবো তো। আদ্রিস এগিয়ে এসে আদ্রিতার দিকে আদ্রিতা পিছিয়ে যায় কিছুটা। কাল থেকে স্কুলে গিয়ে কোনো ছেলের সাথে কথা বলা বন্ধ। আদ্রিতা আদ্রিসের দিকে তাকায়। আমি তো শুধু শ্রাবণের সাথে কথা বলি। আমার আর কোনো বন্ধু নেই, বিশ্বাস করুন। কাল থেকে বলবি না সেটা বলেছি, এক্সপ্লেনেশন চাইনি। কিন্তু ভাইয়া, আদ্রিতার কথা শুনল না, বেরিয়ে গেল সে রুম থেকে। আদ্রিতা তাকিয়েই রইল সেদিকে। বুকটা ফেটে যায়। প্রতিটা সিদ্ধান্ত কেন চাপিয়ে দিতে হবে আদ্রিতার ওপর? আদ্রিতা গিয়ে শুয়ে পড়ে কম্বল মুড়ি দিয়ে। তার মনটা ভীষণ খারাপ লাগছে। শীতের সকাল, বেশ কুয়াশা চারিপাশে। কিছুদিন পর থেকে হয়তো বেশি কুয়াশা পড়বে। সকাল সকাল আদ্রিতার স্বভাব দ্রুত ঘুম থেকে ওঠা। আজও ব্যতিক্রম নয়। সে ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছে। এখানেই একটা বন্য টিয়া পাখি আসে আদ্রিতার সাথে দেখা করতে। বলা চলে আদ্রিতার পোষা পাখি। সে রোজ এসে আদ্রিতার থেকে ট্রিট নিয়ে যায়। আদ্রিতা দেখতে পায় আজও টিয়া পাখিটা এসেছে। আদ্রিতা খুব খুশি হয়ে যায়। পিকো পাখিটার নাম আদ্রিতা রেখেছিল পিকো। আদ্রিতার ভেতর থেকে একটা স্ট্রবেরি এনে পিকোর সামনে দেয়। পিকো ট্রিট পেয়ে অনেক খুশি। আদ্রিতার কোলে বসে সেই স্ট্রবেরিটি খেতে শুরু করেছে। আদ্রিতার চোখ দুটো নরম হয়ে যায়। পিকোকে দেখলে ওর মন ভালো হয়ে যায়। আজও ব্যতিক্রম কিছু নয়। আজ একটু বেশি সকালে উঠেছে। বাবার রুমে গিয়ে একটা এনভেলভ রেখে সে বেরিয়ে আসে। বাবার রুম থেকে বেরিয়ে নিচে এসেছিল। বাগানের সাইডের দরজা খোলা দেখে আদ্রিস এগিয়ে যায় সেদিকে। আদ্রিতা বসে আছে পিকোকে কোলে নিয়ে। মেয়েটার মনের সব কথা বলে সে পিকোকে। পিকো বুদ্ধিমান পাখির মতো সব শুনছে, যেন আদ্রিতার জন্যই সে সেখানে বসে আছে। কিছুক্ষণ পর পিকো নিজের ট্রিট শেষ করে আদ্রিতা থেকে বিদায় নিয়ে উড়ে যায়। আদ্রিতাও তাকিয়ে থাকে সেই দিকে। আদ্রিস দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখছে। আদ্রিতাকে দেখতে সে কখনো বোর হয়নি। তার কখনো খারাপ লাগেনি। মনে হয়েছে সে সব সময় আদ্রিতাকে দেখতে পারবে। কি করলি আদ্রিতা? আমার বুকের ভেতরে এত যন্ত্রণা কিভাবে নিবারণ হবে? তোকে না পাওয়া পর্যন্ত শান্তির ঘুম যে আমার চোখে নেই রে। আদ্রিস কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে রুমে চলে যায়। পরশু থেকে টেস্ট পরীক্ষা, এরপর এইচএসসি। আদ্রিতাদের পরীক্ষাও নিকটে। তাদের পরীক্ষা শেষ হলেই আদ্রিতাদের শুরু। আদ্রিস শুধু ভাবছে যে ভার্সিটি যাওয়ার পর আদ্রিতার কি হবে। এই বলদটা একা কখনো বাড়ি থেকেও বার হয় না। আশরাফ খান সকালে অফিসের জন্য রেডি হয়ে আদ্রিসের দেওয়া এনভেলভ দেখতে পায়। আশরাফ খান টাই বাঁধার পর এনভেলভ খুলে দেখে কিছু ছবি এবং লিগাল কাগজ। দেখে চোখ বড় বড় হয়ে যায়। ওই স্যার পাস্টে 2টা বাচ্চাকে রেপ করেছে। এছাড়াও যতগুলো মামলা আছে সব কিছুর লিগাল ডকুমেন্টস এবং কিছু ছবি। আশরাফ খান তাকিয়ে আছে সেগুলোর দিকে। আদ্রিস, তুই কবে থেকে এতটা ভয়ানক হওয়া শুরু করেছিস বাপ? আমার তো ভয় লাগছে এবার। ওদের পরীক্ষার দিনগুলো ওভাবেই কাটে। আদ্রিস এর কড়া শাসনের মধ্যেই আদ্রিতার পরীক্ষা শেষ হয়। আদ্রিতা বেশ ভালো রেজাল্ট করে। পরের বছর শুরুর দিকেই আদ্রিস এর পরীক্ষা থাকে। এর ভেতর গণিত স্যারেরও ফায়ার করিয়েছে আদ্রিস। স্যারের অবস্থা করুন। সে অন্য কোথাও চাকরিও পাবে না, এমন অবস্থা বানিয়ে ফেলেছে। আদ্রিসের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। এখন আদ্রিস ফ্রি। তবে আদ্রিতা ক্লাস 9-এ ওঠার পর ওকে পড়ালেখা নিয়ে একটু বেশি চাপে রাখছে আদ্রিস। সব বদলে গেলেও আদ্রিসের কড়া শাসন বদলে নেই একটুও। কথায় কথায় মেয়েটা চড় থাপ্পড় খেতে থাকে। এখন আর আদ্রিতা তেমন রিয়াক্টও করে না, কারণ তার ছোট ছোট ভুলে আদ্রিস এমনিতেই তাকে শাস্তি দেয়।
আজ মালিহা বেগম আদ্রিস খানের একমাত্র খালা এবং মীরা খালাতো বোন এবং মীরার ছোট বোন ঐশী এবং জারিফ এসেছে খানবাড়িতে। মীরার বিয়ে ঠিক হয়েছে। মীরা আদ্রিসের থেকে 2 বছরের বড়। ঐশী এবং জারিফ যমজ ভাই বোন। ওরা আদ্রিতার সাথেই পড়ে। তবে জারিফকে আদ্রিস এর সহ্য হয় না। ছেলেটা সময় পেলেই আদ্রিতার আদেশ পালন ঘুরঘুর করে মৌমাছির মতো। মহিলা মালিহা বেগম এসেছে বোনকে দাওয়াত দিতে। আদ্রিতা কিচেন থেকে নাস্তা এনে সবার সামনে রাখে। আরে আদ্রিতা কত বড় হয়ে গেছে মাধবী বেগম হাসলেন। হ্যাঁ, সারা জীবন ছোট থাকবে কি? প্রিয়া আর মিশু কোথায়? ওরা টিউশনে আছে, ফিরে আসবে কিছুক্ষণ পর। ওরা টিউশন গেছে তো আদ্রিতা কেন বাড়িতে? আদ্রিতাকেও পাঠাতে পারিস। মাধবী বেগমের মুখে হাসিটা সরে যায়। আদ্রিতাকে আদ্রিস পড়ায়। আদ্রিতা এমনিতেও বাইরে যায় না, ওর ভালো লাগে না। আদ্রিতাই জানে এই কথাটা কতটা সত্যি। তার তো ভালো লাগে না, তো তারও ইচ্ছে করে কলেজে যাবে, বন্ধু বান্ধবী হবে, কিন্তু ওই কালো সান্ডা কি আর সেটা হতে দেয়? চলবে। দিন পর কাজিনরা একসাথে হয়। খান মেনশনে শুধু খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। সবাই মিলে লুডো ক্যারাম খেলায় মেতে উঠেছে। মিশু আর প্রিয়া ফিরেছে কিছুক্ষণ আগেই। আদ্রিতা জোর লুডোতে জরফের সাথে দলবদ্ধ হয়ে খেলছিল। একটা দান নিয়ে ঐশী এবং মিশুর সাথে দুজনের ফাইট হতে থাকে। এক পর্যায়ে জারিফ আদ্রিতাকে টেনে বলে, চল আদ্রিতা, এই অসৎদের সাথে খেলবো না। আদ্রিতা ভেঙচি কাট। হ্যাঁ ভাইয়া, খেলবো না। এমন সময় আদ্রিস বাড়িতে প্রবেশ করে। সামনের দৃশ্য দেখে মেজাজ বিগড়ে যায় তার। তবে লিভিং রুমে তখন অনেক মানুষ সিনক্রেট করে না সেখানে। আদ্রিস উপরে চলে যেতে যেতে বলে, আদ্রিতা ঠান্ডা পানি নিয়ে আয়। আদ্রিতা সোজা তাকিয়ে থাকে। মনটা খারাপ হয়ে গেল তার। ঐশী কিছুটা এমন সুযোগের অপেক্ষায় ছিল। আদ্রিতা, তুমি বসো না, আমি নিয়ে যাই। আদ্রিতার মুখে হাসি ফুটে ওঠে। সত্যি যাবে? হ্যাঁ যাব, ঠিক আছে। আদ্রিতা ফের খেলায় মন দেয়। ঐশী রান্নাঘর থেকে পানি নিয়ে আদ্রিসের রুমের বাইরে গিয়ে টকা দেয়। আদ্রিসের সবে শার্ট খুলে গেঞ্জি হাতে নিয়েছে। সে জানে এটা আদ্রিতা, তাই ভেতরে আসতে বলে, আই। ঐশী ভেতরে আদ্রিসের শার্টলেস অবস্থা দেখে কান লাল হয়ে যায়। মেয়েটা ছোট হলেও সবকিছু সে ভালো বোঝে। ভাইয়া। আদ্রিতা বাদে অন্য কারোর কণ্ঠে পেয়ে আদ্রিস দ্রুত গেঞ্জি পরে ফিরে যায়। ঐশীকে দেখে বিরক্ত হয়ে যায়। তুমি কেন এসেছো? আদ্রিতা কোথায়? আদ্রিতা খেলছিল, আমাকে বলল তুমি নিয়ে দিয়ে এসো। ভুল করলাম কি? ভুল নয়, ভীষণ বড় ভুল করেছ। এরপর আমার রুমে এভাবে আসবে না। কেন ভাইয়া? বেরিয়ে যাও। চিৎকার করতে চায় না আদ্রিস। আর এর ঠান্ডা কণ্ঠ শুনে ঐশী ভয় পেয়ে যায়। সে বেরিয়ে যায়। আদ্রিস হাত মুঠো করে নেয়। বেয়াদব মেয়ে, তোকে পরে দেখে নেব। সন্ধ্যার দিকে সবাই ঠিক করে সবাই মিলে বেরিয়ে সামনের গলি থেকে ফুচকা খাবে। সেখানে ফুচকা বেশ নাম করা। আদ্রিস সোফায় বসে বসে ফোন টিপছিল আর ওদের প্ল্যান শুনছিল। ঐশী গিয়ে মীরার কানে ফিসফিস করে বলে, আপু তুমি তো বড়, তুমি বলো না আদ্রিস ভাইকে, তাহলে ভাইয়া অবশ্যই যাবে। মীরা ঐশীর কথা শুনে আদ্রিসের দিকে একবার তাকাই। আদ্রিসের মনোযোগ তখনও ফোনের দিকেই। মীরা গিয়ে আদ্রিসের পাশে বসে, কি করছিস? আদ্রিস মীরাকে দেখে ফোন বন্ধ করে নেয়। নাথিং স্পেশাল আপু, তোমার কি খবর? ভালোই। আমি শুধু ফাহিমের কথাই ভাবি আজকাল। কংগ্রেচুলেশন, আমাদের ভেতর প্রথম তোমারই বিয়ে হচ্ছে। হ্যাঁ, এরপর তোরটা হবে। সিরিয়াসলি আপু, ভার্সিটিতে যেতে দিবা তো? মীরা হাসে। সত্যি রে, সময়টা কত দ্রুত চলে যায়, তাই না? আদ্রিস তখন আদ্রিতার দিকে এক পলক তাকায়। মেয়েটা হাসছে মন খুলে। ওর হাসির শব্দে পরিবেশ মেতে উঠেছে। আদ্রিস হঠাৎ লক্ষ্য করলো চারিদিকের শব্দগুলো তার কানে আর আসছে না। আদ্রিস তার হাসির শব্দ বাদে। আদ্রিতার মায়াবী মুখশ্রীতে হাসিটা বেশ মানায়। চোখ দুটো তার অলিখিত কবিতা। কিছুক্ষণের জন্য আদ্রিস ভাবে, সত্যি সময় কত দ্রুত চলে যায়। কিছুদিন আগেই সে আদ্রিতাকে প্রথম কোলে নিয়েছিল, আর আজ আজ আদ্রিতা কত বড় হয়ে গিয়েছে। আদ্রিসের কোনো হেলদোল না দেখে মীরা আদ্রিসের কাঁধে হাত রাখে। কি দেখছিস? আদ্রিসের ধ্যান ফিরে সে মীরার দিকে ফিরে তাকায়। কিছু না। ভালোবাসিস বুঝি? আদ্রিস মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা হাসে। তোকে আমার থেকে বেশি কে বুঝে বল? আদ্রিস মীরার হাতে হাত রাখে। জানি তো, তুমি সেরা। আচ্ছা আচ্ছা, চল তাহলে আমরা যাই ফুচকা খেতে। তুমি জানো আমার এসব ভালো লাগে না। তোর ভালো লাগে না, নাকি আদ্রিতার পেট খারাপ হয় সেই ভয়, কোনটা? সবই যখন জানো তখন জোর করো কেন? হাব একদিন খেলে কিছু হবে না। আদ্রিস মীরার সাথে পেরে ওঠে না ফলশ্রুতিতে ওরা সবাই মিলে সামনের গলিতে ফুচকা খাওয়ার জন্য বের হয়। মেনশন থেকে বেরিয়ে সামনের গলি বেশি দূরে নয়, তাই সবাই পায়ে হেঁটেই পথটুকু পার করে। আদ্রিতা পিয়ার সাথে হাঁটছিল। ওদের পেছনে আদ্রিস এবং মীরা।
আদ্রিস রাস্তার পাশে ফুটপাতে একটা মহিলা এবং বাচ্চাকে বসে থাকতে দেখে দাঁড়িয়ে যায়। আদ্রিতাকে দেখে প্রিয়া এবং পিছনের আদ্রিস আর মীরাও দাঁড়িয়ে যায়। কি হলো, থামলো কেন? প্রিয়া বলে। আদ্রিতা ফিরে তাকায় আদ্রিসের দিকে। আদ্রিস ভুরু কুচকে তাকায়। আদ্রিতা মিষ্টি হেসে আদ্রিসের সামনে হাত বাড়িয়ে দেয়, কিছু টাকা দিন। আদ্রিস ভুরু কুচকে নেয়। আদ্রিতা তা দেখে বলে, দিন না, কত টাকা আপনার? আদ্রিস বিরক্ত হয়ে আদ্রিতার হাতে ওয়ালেট তুলে দেয়। আদ্রিতা সেখান থেকে কিছু খুচরো টাকা নিয়ে আদ্রিসকে ওয়ালেটে ফিরিয়ে দেয়। এরপর সে সেই টাকাগুলা বাচ্চাটার হাতে দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দেয়। এই দৃশ্য দেখে প্রিয়া, আদ্রিস, মীরা তিনজনে মোহিত। আদ্রিতা সত্যি অসাধারণ একটা মেয়ে, সাদা কাগজের মতো মনটা। মীরা আদ্রিসের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আজ বুঝলাম আদ্রিতাকে এত ভালোবাসার কারণটা আসলে কি। ও মেয়েকে না ভালোবেসে পারা যায় না। আদ্রিস মীরার দিকে তাকিয়ে হাসলো। ফুচকার স্টলের ভেতরে বসার ব্যবস্থা করা আছে, সবাই সেখানেই বসে আছে। বাম পাশে একটা গ্যাং ছিল ছেলেদের। আদ্রিস অর্ডার করে ভেতরে প্রবেশ করার পর প্রথম সেদিকেই খেয়াল করে। একটা ছেলে ফোন বের করে আদ্রিতা আর প্রিয়ার দিকেই ক্যামেরা অন করে রেখেছিল। আদ্রিস পাবলিক প্লেসে মেজাজ গরম করতে চায় না, সে গিয়ে আদ্রিতার পাশে বসে পড়ে। ফলে আদ্রিসের শরীরের পেছনে আদ্রিতা ঢাকা পড়ে। মীরা বলছিল তার দই ফুচকা পছন্দ, কিন্তু উপস্থিত কারোরই দই ফুচকা ভালো লাগে না। আদ্রিস অনেক সময় লক্ষ্য করে ছেলেগুলো কেমন অস্বাভাবিক আচরণ করছে। আদ্রিসের ভীষণ রাগ হতে থাকে, কিন্তু শুধুমাত্র পাবলিক প্লেস তাই কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ফুচকা এলে সবাই খাবার শুরু করে, কিন্তু শুধু আদ্রিস ফোন টিপছে। আদ্রিতাটা লক্ষ্য করে প্লেটটা আদ্রিসের দিকে এগিয়ে দেয়। আদ্রিস ভুরু কুঁচকে তাকায়, হোয়াট? সবাই খেলো, একজন না খেলে কেমন দেখায়, একটা খান। আদ্রিতা অনেক কিউট করে কথাগুলো বলে। আদ্রিস তা দেখে বিনা বাক্যে আদ্রিতার প্লেট থেকে ফুচকা উঠিয়ে নেয়। তা দেখে ঐশীও বলে, আদ্রিস ভাইয়া, আমার থেকেও নিতে পারো। আদ্রিস তার চিরচেনা গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, প্রয়োজন নেই। ঐশী ভেংচি কাটে। খাওয়া শেষ হবার পর ওরা দোকান থেকে বেরিয়ে যায় মীরার সাথে দেখা করতে। কোথা থেকে ফাইম এসেছে, তাই ওরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কথা বলতে থাকে। এর মধ্যে প্রিয়া টের পায় ওর ব্যাগটা ফেলে এসেছে ভেতরে। আদ্রিতা চেয়ারের উপর ব্যাগটা ফেলে এসেছে, একটু করে নিয়ে আনছি আপু। আদ্রিতা ফের ভেতরে প্রবেশ করে। আদ্রিতাকে একা ফিরতে দেখে এবার ছেলেগুলো অমাবস্যার রাতে চাঁদের খোঁজ পেল যেন। ওদের দেখেই বোঝা যায় ওরা প্রচন্ড বখাট এবং বড় লোকের পোলাও বটে। আদ্রিতা চেয়ার থেকে ব্যাগটা নিয়ে যখনই পেছনে দেখতে পায় ছেলেগুলো তাকে ঘিরে ফেলেছে, তাদের মধ্যে একজন এগিয়ে আসে আদ্রিতার সামনে দাঁড়ায়। নাম কি? আদ্রিতা হাতের ব্যাগটা শক্ত করে চেপে ধরে। রাস্তা ছাড়ুন, বাইরে ভাইয়া আছে, ডাক দেবো কিন্তু। আদ্রিতার কথা শুনে ছেলেটা বিরাট হাসি দেয়। ওলে ওলে, ভাইয়াকে ডাক দেবে? কিন্তু ওরা তো বোধহয় চলে গেল। যায়নি? রাস্তা ছাড়ুন। ছেলেটা মাত্রাতিরিক্ত বাচাল। আদ্রিতার কথা শুনে আদ্রিতার কোমর পর্যন্ত হাত নিয়ে যায়, কিন্তু স্পর্শ করার আগেই পেছন থেকে কেউ ঝোড়ের বেগে তার হাতটা টেনে মুচড়ে দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। আদ্রিতা কেঁপে ওঠে। আদ্রিসকে দেখে দৌড়ে আদ্রিসের পেছনে লোকায়। এগুলো কি আচরণ আদ্রিস? চিনতে পেরেছিস তাহলে? ওকে ডিস্টার্ব করছিলি কেন? তোর কি হয় রে? যেই হোক, তোর সেটা দিয়ে কাজ নেই। ছেলেটা হাত ছাড়িয়ে পকেট থেকে ফোন বের করে আদ্রিসের সামনে ধরে। মাত্র ছবি ক্লিক করে আদ্রিতার ছবিটা বাজেভাবে এডিট করাও হয়ে গেছে। আদ্রিসের মুখ রক্ত উঠে যায়। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ফোনটা ভেঙে অগণিত টুকরা হয়ে যায়। ছেলেটা রাগ হয় যখন কিছু বলতে যাবে আদ্রিসের চোখের দিকে তাকে কিছু বলতে পারে না, বেরিয়ে যায়। কিন্তু আদ্রিসের রাগ কমেনি। ততক্ষণ সবাই ফের ভেতরে চলে এসেছে। সে পেছনে ফিরে সবার সামনেই আদ্রিতার গালে চড় বসিয়ে দেয়। আদ্রিতা ছিঁড়ে পড়ে যেতে নিলে মীরা ধরে বসে। আদ্রিস স্টপ, এটা পাবলিক প্লেস। গাধার বাচ্চা, ওর মনে থাকে না এটা পাবলিক প্লেস? শখ কত, আরো খেতে চাই ফুচকা। আদ্রিস স্টপ। আদ্রিতার কি দোষ? আমরাও তো ছিলাম সবাই। ছেলেগুলো এতটা বাজে সেটা আমরা কেউ জানতাম না। আদ্রিসের শরীর রাগে কাঁপছে। সাফাই দিও না আপু, ওর কাজই এটা। ইনোসেন্স দেখিয়ে সবাইকে ঘায়েল করা। চেহারা দেখিয়ে বেটাদের বিছানায় যেতে চাস বল? আদ্রিতা আরো ভয়ে মীরাকে জড়িয়ে ধরে। আদ্রিসের প্রতিটা কথা আদ্রিতার বুকের ভেতর তীরের মতো বিচ্ছে। আদ্রিস স্টপ, এটা পাবলিক প্লেস। আদ্রিস আর কিছু বলে না, হনহনিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। মীরা আদ্রিতার গাল থেকে পানি মুছে দেয়। থাক আপু, কাঁদিস না, ওর একটু রাগটা বেশি। আদ্রিতা কিছু বলছে না, শুধু হেঁচকি টানছে। ওরা
আর বাইরে থাকে না, ফিরে আসে বাড়িতে। ছেলে চারজনও ফুচকা স্টল থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে যে যার। তবে যে ছেলেটা এভি নাম করে আদ্রিতার ছবি বাজে এডিট করছিল, ওই ছেলেটাকে গলির মাঝের গলি থেকে কেউ তুলে নিয়ে যায়। মাঝের গলিটাও নীরব থাকে। ওখানে মূলত সবাই গাঁজা সেবন করে। খান মেনশন চলবে। খান মেনশন সবাই খুব ভালো মনে গেলেও আসার সময় সবারই মন খারাপ, কম বেশি খারাপ ছিল। মীরার হাতটা তখনও আদ্রিতা শক্ত করে ধরে রেখেছে। মীরা আদ্রিতার মাথায় হাত বুলাই, ভয় পাস না, আমরা বাড়িতে চলে এসেছি, এখন আর কিছু হবে না। ওরা সবাই বাড়িতে প্রবেশ করার পর দেখে আশরাফ খান এবং নেওয়াজ খানও চলে এসেছেন। আদ্রিসের খালু এসেছে। আজ রাতটা সবাই এ বাড়িতেই কাটাবে। আদ্রিতা ভেতরে প্রবেশ করে এদিক ওদিক চোখ ঘোরায়। তার চোখ দুটো আদ্রিসকে খুঁজছে, কোথাও আদ্রিসকে দেখা যাচ্ছে না। আদ্রিতা ভয়ে আছে, যেভাবে রেগে বেরিয়েছে, সেখানে মীরা না থাকলে আদ্রিতাকে নিশ্চিত আরো মার খেতে হতো। মীরা আদ্রিতাকে উদাসীন দেখে এগিয়ে এসে আদ্রিতার পাশে বসে। কি হয়েছে? কই কিছু না তো। মীরা আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। ঐশী বেশ খুশি হয়েছে আদ্রিস যে কথাগুলো বলেছে আদ্রিতাকে। যেখানে আদ্রিতার অপমান হয় সেখানে ঐশী বেশ খুশি হয়। মীরা আদ্রিতাকে দেখে জারিফ আর প্রিয়া ওদের পাশে বসে বসে। ঐশী তা দেখে বিরক্ত হয়, বলছে না হয় দুটো কথা, তাতে তো সিম্প্যাথি কেন দেখাচ্ছে। ঐশী গিয়ে মিশুর পাশে বসে। মিশু আপু। মিশু ফিরে তাকায়। আদ্রিতাকে সবাই খুব বেশি প্রোটেক্ট করে, তাই না? কেন বলো তো? দেখো না, আদ্রিস ভাই তেমন কি বা বলেছে, সবাই কেমন ওলে হাসানোর চেষ্টা করছে। ঐশী জানে মিশু আদ্রিতার আপন বোন হলেও আদ্রিতাকে মিশুর থেকে ভালোবাসে প্রিয়া বেশি। প্রিয়া আদ্রিসের বোন হলেও আদ্রিসের কাজকর্ম মোটেই তার পছন্দ নয়। আবার অপরদিকে মিশুও বিরক্ত হয়। কোথাও না কোথাও মিশু আদ্রিসকে পছন্দ করে, কিন্তু আদ্রিত তো কোনোভাবেই আদ্রিতার পিছুই ছাড়ে না। আদ্রিতা নেকু কান্না করেই সব জয় করে নেয়। সেটাই বলো। আমিও তাই বলি। কি বা বলেছে আদ্রিস ভাইয়া এত কান্না করলো মেয়েরা আপুকে জড়িয়ে সিম্পাথি পেতে পছন্দ করে। রাত 12টা, শহর কখনো নিস্তব্ধ হয় না, কিন্তু শহরের ভেতরের আবাসিক গলিগুলো ঠিকই নিস্তব্ধ হয়। শহর থেকে বেশ দূরে পরিত্যক্ত এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে। আশেপাশে কেউ না আসার কারণে বেশ গাছপালা জমেছে। সন্তান আমার সাথে সাথে এখানে কেউ প্রবেশ করে না। সবার ভাষ্য মতে এখানে ভূতের আড্ডা হয়। কারণ যে দু একজন এ পাশে এসেছে রাতে, তারা প্রায় শুনতে পেত কারোর চিৎকার অথবা কান্নার শব্দ। অথচ সকালে ভেতর তেমন সন্দেহজনক কিছুই দেখা যায় না। প্রায় 2 বছর ধরেই এমন হওয়ার কারণে এখন মানুষ এটাকে ভূতের বাড়ি বলে মনে করে। এখানে আর কেউ সাহস করতে আসে না। বাড়িটার ভেতরে ঘুটঘুটে অন্ধকার, তবে বাড়ির নিচে একটি সুড়ঙ্গ আছে যা তা দিয়ে নেমে আসলে বিরাট এক বেসমেন্টের খেয়াল করা যায়। বাড়িটা পুরাতন হলেও বেশ কঠিন এবং শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নিজের পায়ে। 4জন গার্ড দেখা যায় পাহারাতে। রুমের মাঝে বড় বড় চেয়ারে বাঁধা অবস্থায় একটি ছেলে চিৎকার করছে। তার মুখের উপর কালো কাপড় দেওয়া। ফাঁসি দেওয়ার আগে যেমন কালো কাপড় বাঁধা হয় তেমন। এমন সময় হঠাৎ দরজা খুলে ভেতর প্রবেশ করে এক কালো পোশাকে আবৃত যুবক। তার মাথায় হুডির টুপি এবং মুখটা বাক্স দিয়ে কভার করা, দৃশ্যমান বলতে শুধু চোখ দুটো। যুবককে দেখে গার্ডসরা মাথা নুইয়ে সম্মান জানায়। যুবকটি এগিয়ে গিয়ে ছেলেটার মুখ থেকে কালো কাপড় সরিয়ে দেয়। এবি ঘন 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 নিঃশ্বাস নিতে শুরু করে। কে কে আপনি? আমাকে এভাবে তুলে এনেছেন কেন? আমাকে ছেড়ে দিন। বাবাকে বলে আপনাদের অনেক টাকা দেব। এবির কথা শুনে সামনের রহস্যময় যুবকটা অট্ট হাসিতে ফেটে পড়ে। সে হাসিতে মিশে আছে সাইকোনেস। প্রতিটা হাসির শব্দ চার দেয়ালের মাঝে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। এভি ভয়ে ঘামছে। সে পিছিয়ে নেয় মাথাটা। ছেলেটা হাসি থামিয়ে এভির দিকে তাকায়। তার চোখে হিংস্রতা। ছেলেটা পকেট থেকে ব্যারাক বের করে। এভি ভয়ে আবারও ক্ষমা চাইতে থাকে, কিন্তু ক্ষমা চাইবার আগেই এভির দুটো হাতে দুটো ব্যারাক গুঁজে দেয়। এভি চিৎকার করে ওঠে। আমার দোষ কি ভাই? আমাকে ছেড়ে দিন। যে হাত আমার কলিজার দিকে নোংরা মানসিকতার সাথে এগিয়ে যায়, সে হাতের পরিণাম এটাই হয়। এটা তো কেবল শুরু। যে চোখ দিয়ে আমার কলিজার শরীরের দিকে তাকিয়েছে, সে চোখ আমি খুঁজে ফেলবো নিজের হাতে। এভি ভয় পেয়ে যায়। এভির শরীর এবার মৃত্যু ভয়ে কাঁপতে শুরু করে। এ কেমন নরকে এসে পড়ল সে। সে বারবার ক্ষমা চাইছে, কখনো এ মেয়ের জন্য, কখনো ও মেয়ের জন্য। এভি তার জীবনে বহু মেয়েকে টিচিং করেছে, তার সাথে 2-3 জনকে রেফও করেছে, কিন্তু ওর বাবা বড়লোক হয় কিছুতেই বিচার হয়নি।
এভি বুঝতে পারছে না আদৌ সামনের ছেলেটা তাকে কোন মেয়েটাকে টিজ করার জন্য শাস্তি দিচ্ছে। ছেলেটা এভির চিৎকার শুনে শান্তি পায়, যেন তার কান দুটো এই বাছার আকুতি শোনার জন্য ছটফট করেছিল। ছেলেটা তার গার্ডসদের ইশারা করে গার্ডসরা দুটো সিক বের করে দেয় ছেলেটার হাতে। পর মুহূর্তের জন্য এভি মোটেই প্রস্তুত ছিল না। এভির চোখ দুটো এক প্রকার খুঁজে বের করা হয়। জ্যান্ত শরীরে এত বড় ধাক্কা সহ্য করতে না পারে এভি জ্ঞান হারায়। ছেলেটার কালো পোশাকে রক্ত রক্ত হয়ে গিয়েছে। এভির এই অবস্থা দেখে ছেলেটার পৈশাচিক আনন্দ পায়। শব্দ করে হাসতে থাকে। চার দেয়ালের মাঝে এই শব্দ বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে থাকে। খান মেনশন। সবাই খাওয়া দাওয়া করে বসেছে। আজ বারবিকিউ পার্টি হয়েছে। আদ্রিস এর খালু আফজাল শেখ বড্ড রসিক মানুষ। তিনি আসলে সবসময় বাচ্চাদের নিয়ে এই পার্টি করে থাকেন। আফজাল শেখ খাবার নামাতে নামাতে মাধবী বেগমের কাছে জিজ্ঞেস করেন, আদ্রিসকে দেখছি না মাধবী? রাত 12টা বাজে, ও এত সময় বাইরে থাকে বুঝি? না তো, আদ্রিস ওদের আগেই বাড়িতে এসেছে দেখলাম। মুড অফ, আমাকে বললো ওকে যেন ডিস্টার্ব না করি। জানেন তো ভাইয়া একটু রাগী, তাই ওকে আমি ডাকিনি। ও মা, ওরা তো ফুচকা খেতে গিয়েছিল, সেখান থেকে আবার কি হলো? আমি জানি না, ভালো জানি না ভাইয়া, আদ্রিসের এমনই রাগ হয়। তা অবশ্য ঠিক, কিন্তু এখন আর রাগ করে থাকলে হচ্ছে না, আমি ওকে ডেকে নিয়ে আসি। আফজাল শেখ উপরের দিকে অগ্রসর হচ্ছিলেন, এমন সময় আদ্রিস সিঁড়ি বেয়ে নেমে আসে। প্রয়োজন নেই আঙ্কেল, আমি চলে এসেছি। আদ্রিসকে দেখে সব ভাই বোন অবাক। ওরা তো ভেবেছিল আদ্রিস ফেরেনি, তবে মাধবী বেগমের কথা শুনে বুঝলো আদ্রিস তো ওদের আগে ফিরেছে। আদ্রিস নেমে খালুকে জড়িয়ে ধরে, ইয়াং ম্যান, ডাক্তার বরাবর তোমার একটু বেশি। না না, একেবারে তা নয়, আমি একটু ডিস্টার্ব ছিলাম। আশরাফ খান আদ্রিসকে একটু দেখলেন, এরপর বললেন, হয়েছে হয়েছে, এসো সবাই খেতে বসি। খাবার টেবিলে আদ্রিসের সব মনোযোগ খাবারের দিকেই ছিল। আদ্রিতা দেখছে আদ্রিস কত নিরিবিলি খাচ্ছে, যেন কিছুই হয়নি। আদ্রিতা এরপর নিজের খাওয়াতে মনোযোগ দেয়। জারিফ আদ্রিতার পাশেই বসেছিল। জারিফ আদ্রিতার কানের কাছে ফিসফিসিয়ে বলে, আদ্রিস ভাইকে বোঝা যায় না বলো, এই তো এত রেগেছিল, এখন কি শান্ত। আদ্রিতা আর চোখে তাকায়, কোণে দিয়ে গুঁতা দেয় জারিফকে, সোজা হয়ে বসো, এত কথা বলো না। আদ্রিসের চোখ দুটো আর ভাবে সেদিকে তাকিয়ে। এরপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। আদ্রিতা বিছানা গুছিয়ে নিচ্ছিল, আজ ওর সাথে মীরা ঘুমাবে। সবাই এসেছে, রুমে রুমে হবে না। মীরা আদ্রিতার বিছনা গোছানো হবার পর বা পাশে এসে শুয়ে পড়ে। আহ আদ্রিতা, তোর রুমটা এত ফ্রেশ থাকে, কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বাতাসে। আদ্রিতা মীরার পাশে শুয়ে পড়ে। তাই বুঝি? হ্যাঁ, তুই সত্যি অদ্ভুত একটা মেয়ে। ওমা, সেটা কেন? মীরা মৃদু হাসে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। ওটা তুই এখন বুঝবে না, সময় হলে বুঝবে। আদ্রিতা মিষ্টি হাসে। রাত 2টা, খান মেনশন তখন খুব কেউ সজাগ নেই। সবাই বিকাল থেকে এত মজা করেছে যে ঘুমিয়ে গেছে, এত গভীর ঘুমে। অন্ধকারের মাঝে উপর থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে চলে আসে। আদ্রিতার রুমের দরজা খোলাই থাকে। ছায়ামূর্তি সোজা আদ্রিতার রুমে চলে যায়। আদ্রিতা ঘুমিয়ে আছে। মীরার হাত আদ্রিতার পেটে। আদ্রিতার ঠোঁট উল্টে ঘুমাই, দেখতে ভীষণ মিষ্টি লাগে। ড্রিম লাইটের মৃদু আলোতে আদ্রিতার মুখটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছে। আদ্রিস হাঁটু ভাঁজ করে বসে, আমার ঘুম হারাম করে কি সুন্দর ঘুমিয়ে আছিস, দেখ ওদিকে, আমার চোখে ঘুম নেই। আদ্রিস ঝুঁকে আদ্রিতার কপালে চুমু খায়। এরপর কিছু একটা ভেবে ধীরে মীরার হাত সরিয়ে দেয় আদ্রিতার পেট থেকে। আদ্রিতাকে পাজা কোলে তুলে নিয়ে আসে নিজের রুমে। আদ্রিতাকে বিছানায় শুইয়ে আদ্রিস পাশে বসে। আদ্রিতার ঘুমন্ত শরীরে দুপাশে হাত রেখে ঝুঁকে আছে আদ্রিস। এই বিছানায় তোকে আমার নিচে চাই। আমাদের প্রথম রাত এই বিছানায় হবে। এটা আমার স্বপ্ন জান। তোর ছোট্ট শরীরটা আমাকে নিতে পারবে কবে? সেই অপেক্ষা করতে করতে না আমার চুলি পেকে যায়। সেই সব কিছু ধ্বংস করে দেব যা তোর উপর খারাপ প্রভাব ফেলে। তুই শুধু আমার থাক, বাকি পৃথিবীকে আমি দেখে নেব। আদ্রিস এবার ঝুঁকে বুঝে আদ্রিতার বুকে মাথা রাখে। আদ্রিসের চোখে আদ্রিতার জন্য ভালোবাসা এবং আদ্রিতাকে হারানোর ভয় উভয় দেখা যায়। কিন্তু ভয় পাই না আমি, কিছু ভয় পাই না আমি। শুধুমাত্র তোকে হারানোর ভয় ছাড়া পৃথিবীতে সব ভয় আমার কাছে ঠুনকো। চলবে। পরদিন সকাল সকাল আদ্রিতার ঘুম ভাঙলেও সে নিজেকে আদ্রিসের রুমে দেখে অবাক হয়ে যায়। বিভ্রান্ত হয়ে বিছানা ছেড়ে উঠতে নিলে টের পায় কেউ তার কোমর জড়িয়ে ধরে রেখেছে শক্ত করে। আদ্রিতা পাশে ফিরে তাকায়। আদ্রিস ঘুমিয়ে আছে। সকালে ঝিকমিক সূর্যের আলো পর্দার ফাঁকে ফাঁকে রুমে প্রবেশ করছে, মাঝে মধ্যে আদ্রিসের চোখের উপর এসে পড়ছে। আদ্রিতা বেশ অনেকটা সময় তাকিয়ে রইল সেদিকে। এরপর সে ভাবল, রাতে তো মীরা আপুর সাথে ঘুমিয়েছিলাম, তাহলে এখানে কিভাবে এলাম? এসব কথা ভাবতে ভাবতে আদ্রিস আরো বেশি কাছে টেনে নিল।
আদ্রিতার চোখ বড় বড় হয়ে যায়। আদ্রিতার ঘাড়ে মাথা রেখে ঠিকঠাক হয়ে ফের ঘুমায়। আদ্রিতা এবার ধীরে আদ্রিসের হাত সরাতে চায়, কিন্তু ফলশ্রুতিতে আদ্রিসের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে তাকায়। কি সমস্যা? সকাল সকাল তুই আমাকে পেয়েছিলি ঘুম নষ্ট করার জন্য? আদ্রিস, ভাইয়া ছাড়ুন, এভাবে জড়িয়ে ধরেছেন কেন? কেউ দেখে ফেলবে, আমি নিচে যাব। আদ্রিস, ভাইয়া ছাড়ুন, কেউ দেখে ফেলবে, ব্যঙ্গ করে। আদ্রিতা হা করে তাকিয়ে আছে। কি বাজে লোক, কিভাবে ব্যঙ্গ করছে! কি হা করে তাকিয়ে আছিস কেন? এরম ভাবে বলছেন কেন? আমি কি একা একা এখানে এসেছি? আমি তো মীরা আপুর সাথে ঘুমিয়েছিলাম। তোকে কি সারা জীবন মীরা আপুর সাথে ঘুমাতে দেব? ভারী আজব। আমি কখন তা বললাম? তর্ক করছিস কেন? আদ্রিতা এই কথা শুনে রীতিমতো হা হয়ে গেছে। তর্ক করলাম কখন? আদ্রিতার ঘাড়ে আবার নাক গুজে ঘুমোতে দে। না ছাড়ুন, সকাল হয়েছে, কেউ দেখলে কি হবে? আমাকে তো পচা ভাববে। বড় মা বলেছে কোনো ছেলের সাথে এত কাছে যাবে না। এটা বাজে কথা। আদ্রিতার কপাল থেকে চুল সরিয়ে বলে, ঠিকই বলেছে আম্মু, কিন্তু তোকে আমি বলেছিলাম আমি বাদে পৃথিবীর সব পুরুষ টাচ তোর জন্য ব্যাড টাচ, অর্থাৎ আমি চলতে পারি। ছাড়ুন, আপনিও ছেলে মানুষ। আদ্রিতার চল শক্ত করে ধরে নিজের দিকে ফেরাই। আমার কথা কবে একবারে বুঝবি তুই? আদ্রিতা যতই ছাড়াতে চায়, আদ্রিসের হাত ততই শক্ত হচ্ছে। আদ্রিতা আবার ব্যথায় কাতরে ওঠে। ব্যথা পাচ্ছি, ছাড়ুন। আদ্রিস ফের মাথা তুলে তাকায়। কি রে বাবা, তোকে এখনো ঠিক মতো ধরলামই না, এখনই ব্যথা শুরু হয়ে গেল? আদ্রিতা ভুরু কুচকে তাকিয়ে আছে। ধরছেন না তো কি করছেন? এরকম উ শব্দ করবে না। আমি টার্ন অন হয়ে গেলে সামলাতে পারবি না, বলে দিলাম। আদ্রিতার মাথা দুবিঘাত উপর দিয়ে যাচ্ছে আদ্রিসের কথাগুলো। সে হুট করে আদ্রিসের হাতে চিমটি কেটে দেয়। আদ্রিস হাত সরিয়ে আনতে আদ্রিতা উঠে দৌড় লাগায়। আদ্রিস চাইলে ধরতে পারতো, কিন্তু সে ধরলো না। বিছানায় শুয়ে আদ্রিতাকে যেতে দেখলো। নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে, পাখি তুই মুক্ত আকাশে উঠবি সারাদিন, কিন্তু রাত হলে আমার খাঁচায় তোকে ফিরতে হবে। তোর গন্তব্য তীরবিহীন সমুদ্রের মাঝে বন্দি খাঁচার পাখির মতো, যে পাখি সারাদিন উড়ে তীরে খুঁজে না পেয়ে ফের নিজের খাঁচায় ফিরে আসে। সকালের ব্রেকফাস্ট শেষ করে আদ্রিসের খালু চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরশুদিন মীরাদের বাড়িতে সবাই যাবে। বিয়ের আগে শপিং আছে, তাই বাচ্চাদের নিয়ে মাধবী বেগম যাবে প্রথমে। এরপর বিয়ের আগেই আশরাফ খান এবং নেওয়াজ খান যাবেন। তবে সব ঠিকঠাক করে তারা চলে যায় খান ম্যানশন থেকে। যাবার সময় জারিফ আদ্রিতার কাছে এসে বলে, আদ্রিতা, কাল তোর জন্য এটা নিয়ে এসেছিলাম। এটা কি? একটা চকলেট। সবাইকে দিয়েছি, তোকে দেওয়া হয়নি। ও, আমি কোথায় ছিলাম? জানি না, পাইনি তোকে। ও। আদ্রিতা খুশি হয়ে চকলেটটা নিয়ে নেয়। মেইন ডোরের সামনে পকেটে হাত গুজে আদ্রিস সেটা দেখছে। তার পরনে কালো হুডি, মাথায় হুডির টুপিটা ওঠানো। হঠাৎ করেই কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। ফর্সা গালের শরীরে কালো রং বেশ মানায় যে। জারিফ চলে যায়, আদ্রিতা খুশি হয়ে হাতের ইশারায় টাটা দেয়। মেয়েরা হুট করে পেছন থেকে আদ্রিসের কানের কাছে এসে ফিসফিস করে বলে, সব রাতেই হবু বউকে নিয়ে ঘুমাস নাকি? নাকি কালই ঘুমিয়েছিলি? হঠাৎ মীরার ফিসফিসানি শুনে আদ্রিস সোজা হয়ে দাঁড়ায়। মীরা এক ভুরু উঁচিয়ে আদ্রিসের দিকে তাকিয়ে আছে। তুমি কিভাবে জানলে? মীরা আদ্রিসের ঘাড়ে হাত দিয়ে বলে, আচ্ছা বেটা, উল্টো চোর পুলস ধামকায় হু। নো, আই নট থিপ, শি ইজ মাইন। হ, শি ইজ মাইন। সামনে রাখিস, খুবই আলতো করে সামলাবি, রাগ করবি না মোটেই। মীরা কথাগুলো বলে সোজা হেঁটে আদ্রিতাকে জড়িয়ে ধরে। এরপর বিদায় নিয়ে গাড়িতে উঠে ড্রাইভার গাড়ি স্টার্ট করে গাড়িটা খান ম্যানশন থেকে বেরিয়ে যায়। সবাই ভেতরে চলে আসে একে একে। আদ্রিতা খুশি মনে ভেতরে আসার আগেই আদ্রিস ওর কোনোই ধরে টেনে বাগানে নিয়ে আসে। আদ্রিসের চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদ্রিসের দিকে। কি হয়েছে? চকলেটটা ফেল। আদ্রিতা হাতের মুঠে চকলেটটার দিকে দেখে, কিন্তু ফেলার ওর একটুও মন নেই। সে শক্ত করে ধরে জিজ্ঞেস করে, কেন? বলেছি তাই ফেল। না, সবাই পেয়েছে, আমি পেলে কি সমস্যা? আদ্রিস আবার জোরপূর্বক আদ্রিতার থেকে চকলেটটা নিয়ে ছুঁড়ে ফেলে। আদ্রিতা কিছু বলার আগেই আদ্রিতার ছোট্ট মনটা ভেঙে যায়। কেন করলেন এমন? তোকে চকলেট দেওয়ার অধিকার শুধু আমার। আমি বাদে সবার চকলেট অ্যাভয়েড করবি। কথাটা বলে আদ্রিস ভেতরে চলে যায়। আদ্রিতা সে এদিকে তাকিয়ে আছে। তার পুরো জীবন এতটা মাথা গরম করা মানুষ সে কখনো দেখেনি। আদ্রিতা ছোট একটা নিঃশ্বাস ফেলে। তার কাছে এটাই মনে হয়, হয়তো আদ্রিসের চোখে তার খুশি সহ্য হয় না। বুড়িগঙ্গা নদীর পাড়ে বিধ্বস্ত এক লাশ পাওয়া গিয়েছে। চোখ দুটো উপড়ে ফেলা,
তার থেকে বড় কথা, হাত পা খণ্ড খণ্ড করে কাটা, একটা ব্যাগে ভরে সেটাকে ফেলা হয়েছে। লাশটা কোথা থেকে এসেছে কেউ জানে না। এটা কার এটাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে এতটুকু জানা গিয়েছে খুন কাল রাতে হয়েছে, কারণ লাশের অবস্থা সেটাই বলছে। তবে কোনো সাধারণ স্বাভাবিক মানুষ এটাকে এতটা বাজেভাবে মারতে পারে, এটা একটা ভীষণ ভয়ানক ব্যাপার। ঢাকা শহরে এমন কোনো জঙ্গলও নেই যেখান থেকে কোনো পশু এসে এমন কাজ করবে। পুলিশ তদন্ত করছে। অপরদিকে জাকারিয়া মির্জার ছেলে এভি মির্জা, তাকে পাওয়া যাচ্ছে না। কাল থেকে পুলিশ অবশ্য খুনের লাশটাকে এভির বলতে পারেনি, কারণ এভির কোনো চিহ্নই লাশটার ওপরে ওরা পায়নি। ডিএনএ টেস্ট করার পরও বোঝা যাবে, তবে শুধুমাত্র রক্তবাদী মৃতদেহের থেকে কিছুই স্যাম্পল নেওয়া পসিবল হয়নি। আশরাফ খান মনোযোগ দিয়ে সব সংবাদগুলো শুনছিলেন। এমন সময় আদ্রিস গিয়ে বাবার মুখোমুখি বসে। আশরাফ খান হঠাৎ করে চমকে ওঠেন। ও আদ্রিস, তুমি? ড্যাড, কি দেখছো এত মনোযোগ দিয়ে? কিছু না, সংবাদ দেখছিলাম। আদ্রিস তখন নিজের ফোনে মনোযোগ দেয়। তবে আদ্রিস জি, কাল তোমার সাথে এভির ঝামেলা হয়েছিল কি? আদ্রিস নিজের ফোন থেকে মাথা সরিয়ে বাবার দিকে তাকায়। কি বলো তো? না মানে গলির মোড়ে তোমার আলতাফ চাচু আমায় বলল তুমি নাকি কাল এভির সঙ্গে ওর সাঙ্গপাঙ্গদের মেরেছো। হ্যাঁ মেরেছি, কারণ ছিল। জানতে পারি কি কারণ ছিল? আমার বোনদের ছবি উঠাচ্ছিল। বেশ ভালো করেছো তাহলে। তবে আদ্রিস, তুমি কি জানো এভিকে পাওয়া যাচ্ছে না? না, এত খবর রাখার সময় নেই ড্যাড। আদ্রিস কথাটা বলে উঠে চলে গেল। আশরাফ খান শান্তির নিঃশ্বাস ছাড়লেন, তবে তার চেহারায় স্পষ্ট কিছুর ভয়ও দেখা গেল, যেটা একান্ত তার ভেতরের ভয়। আদ্রিস রুমে যেতে যেতে বাঁকা হাসলো, তবে সেই হাসির অর্থ আদ্রিস বাদে কেউই জানে না। দেখতে দেখতে কেটে গেছে 4 দিন। আজ মাধবী বেগম সবাইকে নিয়ে মিরাদের বাড়িতে যাবে। সবাই খুবই এক্সাইটেড। আদ্রিতা নিজের জামা গোছাচ্ছিল, হঠাৎ করেই তার জামার নিচে অনেকগুলো চকলেট দেখতে পায়। আদ্রিতা বেশ অবাক হয়। সে কোনো চকলেট আনেনি। তবে এই চকলেটগুলো সে কথা এখানে রাখলো, কে এখানে রাখলো? আদ্রিতার রুমেতে কেউ তেমন আসে না প্রিয়া বাদে। তবে কি প্রিয়া এসে রেখেছে? আদ্রিতা চকলেটগুলো হাত নিয়ে এদিক ওদিক দেখে। তার পছন্দের চকলেটগুলো। আদ্রিতা মনে মনে খুশি হলেও ভাবে যে এটার মালিক যদি সে না হয়। সকাল থেকে রাজধানী নিস্তব্ধ, কেমন গম্ভীর হয়ে আছে। আশরাফ খান অফিস রুমে বসে ভাবছিলেন পরশু দিনের ঘটনা। ডিএনএ টেস্ট করে রিপোর্ট আসার পর লাশটা যে এভির ছিল এটা কনফার্ম করা হয়েছে। আশরাফ খান অফিস রুমে বসে কিছু ভাবছিলেন। এমন সময় ওনার কেবিনে প্রবেশ করে ওনার সেক্রেটারি লুনা। স্যার, আসবো? আশরাফ খানের ধ্যান ফিরে, হ্যাঁ আসো। স্যার, কিছু নিয়ে চিন্তিত? তেমন কিছু নয়। কি জন্য আসা? এই যে ফাইলগুলো এখানে রেখে যাও। লুনা ফাইল রেখে বেরিয়ে যায়। আশরাফ খান এরপর অফিসের কাজে মনোযোগ দেয়। আদ্রিস গাড়ির লাইসেন্স পেয়েছে কিছুদিন আগে, তবে সে গাড়ি চালায়নি এখনো। সে মনে মনে ভেবেছে আদ্রিতাকে নিয়েই সে প্রথম গাড়ি ড্রাইভ করবে। সবাই লাগেজ ওঠানো শেষ হলে আদ্রিতা বের হয়। আদ্রিস ইশারা করে ড্রাইভারকে চলে যেতে বলে। সামনের গাড়িটা চলে গেলে আদ্রিতা বেরিয়ে আসে। ও মা, আমাকে রেখে চলে গেল। এই গাড়িতে ওঠ। এটা কে চালাবে? চাচা তো ওই গাড়িতে ছিল। গাধা, যাবি না? রেখে যাবো এখানে। না না, আমি যাব। বিকালে হলুদের অনুষ্ঠান মিস করতে চাই না। আদ্রিতা উঠে বসে আদ্রিস উঠে ড্রাইভিং সিটে বসে। আপনি গাড়ি চালাবেন তো কে চালাবে? ইয়ে মানে আপনি তো চালাননি কখনো। আমি এখন বাচ্চা নেই আদ্রিতা, আর এখন কথা বলবি তো ফেলে রেখে দেবো জানলা দিয়ে। আদ্রিতা ভেঙচি কাটে, শুধু ধমকাই, কথায় কথায় ধমকাই। কি বলছিস? কিছু বলছি না, না বলাই ভালো। কথাটা বলে আদ্রিস ঝুঁকে এগিয়ে আসে আদ্রিতার দিকে। আদ্রিতা একটু ভয় পেয়ে যায়। আদ্রিস সিট বেল্ট লাগিয়ে আদ্রিতার চল দুটো চেপে ধরে। আদ্রিতার চোখ বড় বড় হয়ে যায়। যতক্ষণ চুপ থাকিস ততক্ষণই ভালো লাগে। মুখ খুললে সবসময় বাজে বকিস। কথাটা বলে আদ্রিস ফের ঠিক হয়ে বসেন। আদ্রিতা ফ্যালফাল করে তাকিয়ে আছে। সব সময় এমন রুড কেন? ভালো লাগে না তার। গাড়িটা আদ্রিস বেশ স্মুথলি চালায়। মনেই হয়নি সে নতুন ড্রাইভার। মীরাদের বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে। মীরা এই বাড়ির বড় মেয়ে। মীরার চাচাতো ভাই বোন, চাচা চাচি সবাই এসেছে। আদ্রিসের গাড়ি বাড়িতে ঢোকার পর ঐশী দৌড়ে আসে। আদ্রিস বেরিয়ে আসতেই আদ্রিতার দিকে দরজা খুলে দেয়। আদ্রিতা বেরিয়ে আসে। ঐশী আদ্রিতাকে আদ্রিসের সাথে দেখে বিরক্ত হয়ে যায়, তবু মুখে হাসি নিয়ে আদ্রিসের সামনে চলে আসে। আদ্রিস ভাইয়া, কেমন আছো? ভাইয়া হই তোর? আপনি বললেই হয়। কথাটা বলে আদ্রিস ঐশীকে ইগনোর করে ভেতরে চলে যায়। আদ্রিতা তাকিয়ে থাকে। এরপর মৃদু হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে। ঐশী আদ্রিতার হাসিটা দেখে ফেলে। কিরে, তুই হাসছিস কেন? কই হেসেছি? না হলে কি? দেখলাম তুই হাসলি। না না, আমি হাসিনি। আদ্রিতার ভেতরে যেতে নিলে ঐশী আদ্রিতার হাত ধরে বসে।
আদ্রিতা ভুরু কুঁচকে তাকায়। কি হয়েছে? আদ্রিতা, এটা ভুলে যাস না, আমি ঐশী, আমার বাবা সরকারি চাকরি করে, তোর বাবা খান কর্পোরেশনের সামান্য এমপ্লয়ি মাত্র, সেটাও আশরাফ চাচুর জন্য। নিজেকে খুব বড় কিছু ভাবিস না, তুই কখনোই আদ্রিস ভাই আর যোগ্য নস। আদ্রিতা ছাড়িয়ে নেয় নিজের হাত। তুমিও তুমি হও তোমার আদ্রিস ভাইয়ের যোগ্য, আমার কোনো ইচ্ছেও নেই। আদ্রিতা ভেতরে চলে যায়। ঐশী রাগী চোখে তাকিয়ে থাকে আদ্রিতার যাওয়ার দিকে। মীরা আদ্রিতাকে দেখে জড়িয়ে ধরে। কিউট মেয়েটা চলে এসেছে। আদ্রিতা মিষ্টি হাসে। তোর তোর জন্য আমি অনেক সুন্দর একটা জিনিস কিনেছি। আমার জন্য? হ্যাঁ, বিয়ের মার্কেটের সময় কিনেছিলাম। ধন্যবাদ আপু, কিন্তু এত কিছুর কি দরকার ছিল? মীরা আদ্রিতার গালে হাত রাখে। এত ইনোসেন্ট কেন তুই আদ্রিতা? নিজের প্রয়োজনটা কবে বলা শিখবি? আদ্রিতা মাথা নুইয়ে নেয়। আমি তো সবই পাই, আমার ইচ্ছে শুধু পড়ালেখা শেষ করে ভালো কিছু হওয়া। এরপর জানো, খুব শখ আমার নামের একটা বাড়ি হবে, পাহাড়ে যাব, মেঘে ধরবো। মা বলতো পাহাড়ে গেলে নাকি দুঃখ শেষ হয়ে যায়। আমিও সব দুঃখ পাহাড়কে নিয়ে আসবো, দিয়ে আসবো। কথাগুলো বলার সময় আদ্রিতার চোখের কোণায় জল চিকচিক হয়ে উঠেছিল। মীরা আদ্রিতাকে জড়িয়ে ধরে। আমি জানি তুই পারবি, তোর স্বপ্নের পেছনে যে একজন তার জীবনও দিতে পারে আদ্রিতা। বিকালে ইভেন্টের আগে সাহেল, ইহান, সোহেল, ইতু, মিতু, রিয়া আরো অনেকেই ভোরে হই হুল্লোড় করছিল। আদ্রিতাকে শেষ সময়ে মীরা সাজিয়ে দিচ্ছে। শেষমেশ একটা লাল লিপস্টিক দিয়ে আদ্রিতাকে সাজানো শেষ করে। মিয়া, দেখেছিস কি সুন্দর লাগছে? মার্শাল্লাহ, এই হলুদ শাড়িতে তোকে কি সুন্দর লাগছে আদ্রিতা। আপু, শাড়িটা কি সামলাতে পারবো? পারবি না মানে? সবাই শাড়ি পরেছে, তুই কি পরবি করবি তাহলে? আদ্রিতা মিষ্টি হাসে। এমন সময় ওদের রুমের প্রবেশ করে সাহেল ও আদ্রিসের সাথেই এবার অ্যাডমিশন দেবে। সাহেল 1 সেকেন্ডের জন্য আদ্রিতাকে দেখে থেমে গেল। একটা শুকনো ঢোক গিলে গলা পরিষ্কার করলো। কারোর উপস্থিতি টের পেয়ে ডুবন দরজার দিকে তাকায়। সাহেল কাঁচা হলুদ রঙা পাঞ্জাবি পরেছে। আজ সবারই এই রঙা পাঞ্জাবি পরার কথা। মীরা লিপস্টিক রাখতে রাখতে জিজ্ঞেস করে, কি হয়েছে সাহেল? মীরা আপু, সবাই ডাকছে নিচে, আসি ওকে। সাহেল শেষবার আদ্রিতাকে দেখে বেরিয়ে যায়। নিচে বাগানের এরিয়াতে আয়োজন করা হয়েছে। একটা পাশে বউ বসানোর জন্য সুন্দর করে সাজানো হয়েছে, গান বাজছে। ওদিকে বুফে আয়োজন করা হয়েছে, মেহমানে ভরে উঠেছে পরিবেশ। আদ্রিতা মীরাকে নিয়ে বের হয়। বউয়ের কিছু এন্ট্রি ফটোশুট করা হয়। আদ্রিতা ফটোশুটের সময় সরে আসে সেখান থেকে। আদ্রিতা এদিক ওদিক চোখ ঘুরিয়ে আদ্রিসকে খুঁজছে, কিন্তু আদ্রিসের দেখা মেলে না। হঠাৎ পেছন থেকে কেউ এসে আদ্রিসকে বলে, কাকে খুঁজো? আদ্রিতাকে বলে, কাকে খুঁজো? আদ্রিতা কেঁপে ওঠে। পেছনে তাকিয়ে সাহেলকে দেখে দুকদম সরে আসে। আপনি এত কাছাকাছি কেন এসেছেন? কেন, খুব কাছে চলে এসেছে কি? হ্যাঁ, সরে দাঁড়ান। সাহেলের কথাটা পছন্দ হয় না। সে আরেকটু এগিয়ে বলে, যদি বলি এগাবো এখন? হঠাৎ সাহেলের ঘাড়ে কেউ হাত রাখে। তখন মার খাবি ভাই। আদ্রিতা হঠাৎ আদ্রিসকে দেখে অবাক হয়। পাঞ্জাবি তার শরীরের উপর কি সুন্দর ফুটে উঠেছে। বামে হাতে ঘড়ি। ছেলেটাকে এত সুদর্শন কিভাবে লাগে? মার খাবে? কেন খাবো? তোর কাছে আসছি না তো। আদ্রিস মুখ বানিয়ে বলে, আমার কাছে কেন আসবি? তোর কি মেশিনের সমস্যা? ইউ নোর ইউ তোর মেশিনের সমস্যা? আমার মেশিনের সমস্যা কিনা বিয়ের পর একদিন রুমে কান লাগিয়ে শুনিস। বউয়ের চিৎকার না শুনলে এরপর বলিস, বাবা সেটা তো আমিও বলতে পারি। সরি, নট ইন্টারেস্টেড। কথাটা বলে আদ্রিতার কোনোই ধরে সেখান থেকে নিয়ে যায়। আদ্রিতা বলদ কিছুই বুঝেনি এতক্ষণে কি কথা হয়েছে। সাহেল দেখে রাগ হয় প্রচুর। খুব বেশি বিরক্তিকর তুই আদ্রিস। চলবে। ইভেন্টের ভেতর সবাই যে যার মতো মজা করে চলেছে। শুধু আদ্রিতা বসে চিকেন কাবাব খাচ্ছে আর আদ্রিস তার পাশে বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ করেই আদ্রিসের ফোন বেজে ওঠে। আদ্রিস ফোন ধরতে অপাশ থেকে কিছু কথা ভেসে আসে। আদ্রিসের চোখে মুখে রাগ ফুটে ওঠে। আসছি কথাটা বলে আদ্রিস ফোন কেটে দেয়। এরপর আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা তার খাবার নিয়ে মস্তিতে আছে। আদ্রিতা থেকে প্লেটটা নিয়ে নেয়। আদ্রিতার চোখ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি হলো? খাচ্ছিলাম তো। আমার কথা শোন। কি? আমি বাইরে যাচ্ছি। তুই যদি মীরা আপুর চাচাতো ভাইদের সাথে কোনো রকম কথা বলিস, তোকে আমি মেরেই ফেলবো কিন্তু। আমার কথাটা ভালো মতো মাথায় ঢুকিয়ে নিস। তুই কোনো রকম ওদের সাথে কথা বলবি না। আমি না আসা পর্যন্ত তুই নিরিবিলি থাকবি। আদ্রিতা মাথা নাড়াই। আচ্ছা। আদ্রিতা, মনে রাখিস, তোকে কিন্তু মেরেই ফেলবো আমি। আদ্রিতার চোখ দুটো আদ্রিসের দিকে স্থির। আদ্রিতার গালে হাত রাখে। আমি যাচ্ছি, ভদ্র হয়ে থাকবি। আদ্রিস উঠে চলে যায়। আদ্রিতা তখন নিজের খাবারে মনোযোগ দেয়। আবার ধীরে ধীরে হাসি ঠাট্টা নাচে মেতে ওঠে। স্টেজে উঠে মিশু ঐশী ডান্স করেছে। ওদিকে মীরা বউ সেজে
বসে আছে প্রিয়া আদ্রিতার পাশে দাঁড়িয়ে আছে। এইসব দেখে সেও এনজয় করছে। মীরা চাচাতো ভাই বোনও নাচতেছে, সবাই বেশ মজায় আছে। হঠাৎ করে মালিহা বেগম আদ্রিতার কাছে এসে দাঁড়ায়। আদ্রিতা, জি আন্টি। আদ্রিতা, বাজার থেকে কাঁচা হলুদ আনতে হবে, সামনেই স্বপ্ন, ওখানে কাঁচা হলুদ পাওয়া যায়, একটু নিয়ে আসবে কি? কিন্তু আন্টি, আমি তো কিছু চিনি না। সাহেল যাবে তো তোমার সাথে। সাহেল ভাইয়া? আসলে আন্টি, আদ্রিতা প্লিজ, ওরা ডান্সে ব্যস্ত, কাঁচা হলুদ না হলে আমার শাশুড়ি হুলস্থুল বাঁধিয়ে দেবে। আদ্রিতা বেগতিক অবস্থায় পড়ল, কি করবে? সে যাবে, কিন্তু আদ্রিস যে নিষেধ করে গেল। আদ্রিতা বলল, বড় মাকে জিজ্ঞেস করবে একবার, বড় মা যেতে বলেছে। আদ্রিতা মাধবী বেগমের দিকে তাকায়। মাধবী বেগম একটু দাঁড়িয়েছিল, তিনি ইশারা করে হ্যাঁ বলেন। আদ্রিতা তখন আর কিছু বলতে পারে না, তাকে যেতে হয় সাহেলের সাথে। সাহেল গাড়িতে ড্রাইভ করছে, আদ্রিতা পাশে বসে আছে। আদ্রিতার বেশ অস্বস্তি হচ্ছে। সাহেল চোখ আদ্রিতার শরীরের উপরেই টিকে আছে, যেন আদ্রিতাকে জামা পরা অবস্থায় রেপ করে ফেলেছে। আদ্রিতা বিরক্ত হয়ে সাহেলের দিকে ফিরে যায়। আর কতক্ষণ? আন্টি যে বলল স্বপ্ন এখানে। হ্যাঁ, স্বপ্ন এখানেই, কিন্তু আমরা তো স্বপ্নে যাচ্ছি না। আদ্রিতার চোখ বড় বড় হয়ে যায়। তাহলে আমরা কোথায় যাচ্ছি? গেলেই বুঝবে। না না, ছাড়ুন আমাকে। আমরা আমি যাব না আপনার সাথে, নামান আমাকে। আদ্রিতা ছোটাছুটি শুরু করে, তা দেখে সাহেল আদ্রিতার হাত ধরে বসে এক হাতে। আদ্রিতা, সিন ক্রিয়েট করো না, রাস্তার ভেতর তোমাকে কিন্তু রাগ করতে বাধ্য করো না আমাকে, ছেড়ে দিন আমাকে, আমি বড় মাকে সব বলে দেবো। বললো, তাতে আমার কোনো সমস্যা নেই। আদ্রিস ইভেন্টে ফিরে চারিদিকে শুধু আদ্রিতাকেই খুঁজছে। হঠাৎ করে আদ্রিসের কাঁধে কেউ হাত রাখে। আদ্রিস ফিরে যায়, ঐশীকে দেখে বিরক্ত হয়। তুমি এখানে কি করছো? অন্য কাউকে খুঁজছিলে বুঝি? সমস্যা কি তোমার? এত চিপকে থাকো কেন? কই না তো, চিপকে থাকে না। চিপকা কাকে বলে জানো? আদ্রিসের মাথায় এবার একটা বুদ্ধি আসে। সে ঐশীর হাত ধরে বসে হঠাৎ করে ঐশীর অবাক হয়ে তাকায়। আদ্রিস মিষ্টি হেসে জিজ্ঞেস করে, আসলে চিপকা অন্য কিছুকে বলে, তো তুমি বলো আদ্রিতা কোথায়? ঐশী এই মুহূর্তে প্রচন্ড ব্লাশ করছে, ওর হার্টবিট বেড়ে গিয়েছে। আদ্রিসের দিকে তাকে ঐশী উত্তর দেয়, আদ্রিতাকে সাহেল ভাইয়া নিয়ে গেছে। আদ্রিতার চোখ দুটো হঠাৎ করে বদলে যায়। ঐশীর হাতটা আরো শক্ত করে ধরে বসে। ঐশী আহা করে ওঠে, কি করছো? আদ্রিস, লাগছে। কোথায় গেছে সেটা বলো। ঐশী আদ্রিসের মুখ থেকে ভয় পেয়ে যায়, একটু পিছিয়ে যায় ঐশী। ভাইয়া, তোমার কি হয়েছে? আমি কি জিজ্ঞেস করেছি কোথায় গেছে? স্বপ্নে গেছে কাঁচা হলুদ আনতে। আদ্রিস আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। ঐশী অবাক হয়ে তাকিয়ে দেখে ঐশীর দিকে আদ্রিস গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে জোরে ঘুষি মারে। আদ্রিতার বাচ্চা, তোকে বলেছিলাম তুই যাবি না, তুই কি তাও গেছিস? তোকে আমি আজ মেরেই ফেলবো। একটা বার হাতে পাই, অপেক্ষা কর তুই, তোর পা কেটে আমি কুত্তাকে খাওয়াবো। কুত্তার বাচ্চা, আজকে তোকে হাতে নাতে ধরি, তোর একদিন আমার 2 দিন। আদ্রিস গাড়ি চালানো শুরু করে ফুল স্পিডে। সাহেলের গাড়িটা একটা শুনশান সড়কে এসে থামে। পাছে গাছপালা বাদে কিছুই দেখা যাচ্ছে না। আদ্রিতা ভয়ে কাচুমাচু হয়ে যায়। এটা এটা কোথায়? আমাকে ছাড়ুন, এটা কোথায় নিয়ে এলেন? সাহেল গাড়িটা ছিটে হেলান দিয়ে আদ্রিতার হাত ধরে আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও প্লিজ। আদ্রিতা ঘামছে, ওর প্রচন্ড ভয় লাগছে। আশেপাশে রাস্তার ল্যাম্পপোস্টের আলো বাদে কিছুই বোঝা যাচ্ছে না। কি করছেন আপনি? এগুলো আমি বড় মাকে বলে দেবো। দাও, তোমার বড় মাকেও জানতে দাও আমি আমি তো তোমাকে কতটা ভালোবাসি। সাহেল কেবল পাগলের মতো আচরণ করছে। আদ্রিতা তা দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগে। সাহেল এগিয়ে আসতে থাকে। হঠাৎ আদ্রিতার হাতের চাপে গাড়ির দরজা খুলে যায়। আদ্রিতা পেছন হয়ে পড়ে যায় রাস্তায়। আদ্রিতা বেশ ব্যথা পায়, তবে সেই ব্যথাকে তোয়াক্কা না করে আদ্রিতা উঠে দৌড় শুরু করে। সাহেল চিৎকার করে, আদ্রিতার বাচ্চা, বল ভালোবাসি, না হলে আজ তোর রেহাই নেই। সাহেল বেরিয়ে আদ্রিতার পিছু নেয়। এরপর আদ্রিতার কোনোই ধরে টান মারে। আদ্রিতা নিজেকে ছুটিয়ে নিতে চায়, কিন্তু সম্ভব হচ্ছে না। আদ্রিতা সাহেলের গালে বুকে থাপ্পড় লাগাতে থাকে, কিন্তু সাহেলকে ছাড়াতে পারছে না। এই ধস্তাধস্তিতে আদ্রিতার শাড়ির একপাশ খুলে গিয়েছে। আদ্রিতা তা দেখে আরো ভয় পেয়ে যায়, চিৎকার শুরু করেছে সে। হঠাৎ করে সাহেলের গালে জোরে সোরে ঘুষি পড়ে। সাহেল মুখ থুবড়ে পড়ে রাস্তায়। আদ্রিতা মাথা ঘুরে তাকায়। আদ্রিসের শরীর কাঁপছে রাগে। আদ্রিতা কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরে আদ্রিসকে। আদ্রিস সিংহের ন্যায় হুঙ্কার ছাড়ে, শুয়োরের বাচ্চা, তুই আমার আদ্রিতার দিকে হাত বাড়াস? আমার আদ্রিতার দিকে? আদ্রিস গিয়ে সাহেলের মুখের উপর ঘুষি মারতে থাকে। সাহেল কাতর হয়ে পড়েছে। আদ্রিতা ভয় পেয়ে যায়, সাহেল মরেই যাবে। আদ্রিতের হাত, গলা রক্তাক্ত হয়ে গিয়েছে। আদ্রিসকে প্রচন্ড ভয়ানক দেখাচ্ছে এই মুহূর্তে। আদ্রিতা জড়িয়ে ধরে আদ্রিসকে, ছাড়ুন, ছেড়ে দিন প্লিজ, প্লিজ ছাড় আমাকে, ওকে আমি মেরেই ফেলবো, না ছাড়ুন। আদ্রিস থেমে যায়। আদ্রিতা ভয় পেয়ে আছে। ওদিকে সাহেল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। আদ্রিস ফোন বের করে কাউকে মেসেজ করে আদ্রিতার চুল ধরে বসে।
আদ্রিতা ব্যথায় কতরে ওঠে। আদ্রিস কোনো কথা ছাড়াই আদ্রিতার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। আদ্রিতার কাছে এই ছোঁয়া নতুন। আদ্রিস এর আগে কখনোই এমন করেনি। আদ্রিস সমান তালে আদ্রিতার নিজের ঠোঁট কামড়ে ধরে টানছে। আদ্রিস গালে রক্তের স্বাদ পায়, কিন্তু আদ্রিতাকে ছাড়ে না। প্রায় 20 মিনিট পর আদ্রিতার নিঃশ্বাস যখন আটকে যাচ্ছে তখন আদ্রিস আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতার মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। আদ্রিতার ক্ষতক ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল ছয়। তোকে বলেছিলাম কোথাও যাবে না, বলেছিলাম। আমি যেতে চাইনি আন্টি। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতার চুল। আদ্রিতাকে আর কোনো কথা বলতে না দিয়ে আদ্রিতাকে টানতে টানতে নিয়ে গাড়িতে উঠায়। আদ্রিতা ভয় পেয়ে গিয়েছে। সে চুপচাপ কোনো কথা বলছে না। আদ্রিস যখন দেখে আদ্রিতার শাড়ির এক পাশ খুলে গিয়েছে তখন আদ্রিসের আরো বেশি রাগ হতে থাকে। আদ্রিস দাঁতে দাঁত চেপে বলে, তোকে আমি মেরেই ফেলবো, ইচ্ছে করে মেরে কুটো কুটো করে নদীতে ফেলে দিয়ে আসি। আদ্রিতা আরো ভয় পেয়ে যাচ্ছে আদ্রিসের কথা শুনে। চলবে। আদ্রিসের গাড়িটা সোজা খান ম্যানশনের সামনে এসে থামে। আদ্রিতার চোখ বড় বড় হয়ে যায়। এখানে কেন এলাম? সবাই তো। আদ্রিস ততক্ষণে গাড়ি থেকে নেমে আদ্রিতার হাত ধরে টেনে নামিয়েছে। আদ্রিতা ভয়ে চুপ। আজ বাড়িতে কেউই নেই। আর আশরাফ খান, নেওয়াজ খানও চলে গিয়েছে। বাড়ির মেইন ডোরের গার্ড ছিল, সে আদ্রিসের গাড়ি দেখে দরজা খুলে তড়িঘড়ি করে। আদ্রিস আদ্রিতাকে টেনে ভেতরে নিয়ে আসে। আদ্রিতা এত দ্রুত হাঁটতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যায়। আদ্রিস বিরক্ত হয়ে ফিরে যায়। আদ্রিতার পায়ের মোচড় লেগেছে। আহ! আদ্রিস নিচু হয়ে আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতার চোখ খুলে তাকায়। ব্যথায় চোখে পানি চলে এসেছে। ভাইয়া! আদ্রিতার মুখে ভাইয়া শুনে রাগটা আরো বেড়ে গেল আদ্রিসের। আদ্রিতার কনুই ধরে ফের দাঁড় করিয়ে কোনো পরোয়া না করে আদ্রিতাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। আদ্রিতার পায়ে জোর পায় না। এক প্রকার টানা হেঁচড়ার ফলেই সে অত দূরে গিয়ে পৌঁছায়। আদ্রিতাকে বিছানায় ধাক্কা মারতে আদ্রিতা ছুটে পড়ে সেখানে। আদ্রিস তখনও রাগ ফুঁসছে। ওর মাথায় থেকে রক্ত পড়ে গলা ভিজে গিয়েছে। কাঁচা হলুদ রঙা পাঞ্জাবিতেও রক্ত লেগে আছে। কিছুটা তার এবং কিছুটা সাহেলের। আদ্রিতা এই ভয়ানক দৃশ্য দেখে নিজেকে পিছিয়ে নিতে চায়, কিন্তু সক্ষম হয় না। আদ্রিস ততক্ষণে তার পা ধরে নামিয়ে নেয়। আদ্রিতার চোখে ভয়, শরীর ঘেমেছে, পরনের শাড়ি লেপ্টে আছে শরীরের সাথে। মাথার চুলগুলো ঘাড় এবং কপালের সাথে লেপ্টে আছে ঘামের সাথে। আদ্রিসের মাথায় রাগ ছিল প্রচন্ড, কিন্তু হুট করে আদ্রিতার দিকে তাকিয়ে আদ্রিসের গলা শুকিয়ে আসতে লাগলো। আদ্রিতার বুক ক্রমশ ওঠানামা করছে। শাড়িটার নিচ থেকে খুলে গিয়েছে। খোলা পেটের বাম পাশটা দৃশ্যমান। আদ্রিসের চোখে ভয়ঙ্কর হিংস্রতা কেমন গভীরভাবে আদ্রিতাকে পর্যবেক্ষণ করছে। আদ্রিতা পিছাতেও পারছে না। আদ্রিসের বাম হাতের কবলে তার পা এতটা জোর ধরেছে যে পায়ের রক্ত চলাচলও থেমে গিয়েছে। লাগছে, ছাড়ুন। এভাবে তাকিয়ে আছেন কেন? আদ্রিস হুট করে আদ্রিতার উপর চলে আসে। আদ্রিতা তখন দেখতে পায় আদ্রিসের ঘাড়ে লেগেছে এবং সেই ক্ষত দিয়েই রক্ত চুইয়ে পড়ছে। আদ্রিতার হাত আপনা আপনি সেখানে চলে যায়। আদ্রিতার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কাঁদছিস কেন? আদ্রিতা সব ভুলে প্রশ্ন করে, ব্যথা করে না আপনার? কতটা কেটে গিয়েছে? আদ্রিস যখন সাহেলের সাথে ধস্তাধস্তি করছিল তখন রাস্তার ঘর্ষণের ফলে আদ্রিসের ঘাড়ে ক্ষত সৃষ্টি হয়েছে। আদ্রিসের চোখে নেশা। আদ্রিস একটা শুকনো ঢোক গিলে করছে না ব্যথা, কিন্তু রক্ত বের হচ্ছে যে। আদ্রিস আর সহ্য পেল না। নীরবে আদ্রিতার ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরল। আদ্রিতার কাছে এসব নতুন, কিন্তু আদ্রিসের যথেষ্ট বয়স হয়েছে। সে যেটা বুঝতে পারবে আদ্রিতা সেটা বুঝবে না। তবে আদ্রিসের স্পর্শে আদ্রিতা নীরব হয়ে গিয়েছে। না নড়াচড়া করছে, না আদ্রিসকে থামাচ্ছে। আদ্রিসের হাত যখন আদ্রিতার পেটে যায়, ঠান্ডা স্পর্শ পেয়ে আদ্রিতা কেঁপে ওঠে। আদ্রিতার কম্পন অনুভব করে। আদ্রিস নিজেকে হারিয়ে ফেলেছিল। হঠাৎ করে আদ্রিতার কামড়ে দিয়ে বসে আদ্রিস, যার ফলে আদ্রিতা চিৎকার করে ওঠে। আদ্রিসের ধ্যান ফিরে আদ্রিতা চোখ বন্ধ করে রেখেছে। আদ্রিস নিজের অবস্থান দেখে সরে আসে আদ্রিতার থেকে। আদ্রিতা ধীরে চোখ খুলে তাকায়। আদ্রিস সেখানে দাঁড়ায় না আর। যেতে যেতে বলে, ফ্রেশ হয়ে নে, আমার শার্ট পরবি। ফিরে এসে তোর মুখে এসব রং চং দেখতে চায় না। আদ্রিস নিচে চলে যায়। আদ্রিতা উঠে বসে পায়ের দিকে তাকায়। ফুলে উঠেছে পায়ের এক অংশ। আদ্রিতার চোখ ছলছল করে ওঠে। সে নিচে নামতে ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে। আদ্রিস চিৎকার শুনে ফিরে আসে। আদ্রিতার পা থেকে এগিয়ে আসে। কি হয়েছে? হাঁটতে পারছি না। তোকে ওখানে ফেলে আসলে ভালো হতো। খামোখা আমি বেতের কাটা পায়ে জড়াই। আদ্রিতা ছলছল দৃষ্টিতে তাকায় আদ্রিসের দিকে। আমি বেতের কাটা? তার থেকেও পেইনফুল তুই। আমার পায়ে ফুটে পুরো শরীরটাকে বিষাক্ত বানিয়ে দেই এমন বিষ কাটা তুই।
আর কিছু শুনতে চাস? আদ্রিতা মাথা নামিয়ে নেয়। সে চুপ হয়ে গিয়েছে। আদ্রিস ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটাবে বসিয়ে নিজের শার্ট প্যান্ট দিয়ে বেরিয়ে আসে। আদ্রিসা হেঁচকি তোলে নীরবে। শাওয়ার শেষ করে সে বেরিয়ে আসে। ওয়াশরুমের দরজা খুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে খাটে এসে বসে। আদ্রিস দাঁড়িয়ে ছিল, আদ্রিতার জন্যই অপেক্ষা করছিল। তবে আদ্রিতাকে নিচ থেকে বিছানার কাছে আসতে দেখে আদ্রিস বেরিয়ে যায়। আদ্রিতা গাল ফুলিয়ে বসে থাকে। আদ্রিস নিজ থেকে কিছু খাবার এনে আদ্রিতার সামনে রাখে। খেয়ে নে। মীরা আপুর বিয়েতে যাব না? তোকে মেরে বালি চাপা দিয়ে দেবো। আর একটা ফালতু প্রশ্ন কর। আদ্রিতা আর কিছু বলল না। সে খাবারগুলা খেয়ে নেয়। আদ্রিতাকে ইচ্ছে করেই বেশি খাবার দিয়েছে আদ্রিস। আদ্রিতা খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আদ্রিস দেখে আদ্রিতা গভীর ঘুমে মগ্ন। আশরাফ খান পুরো বাড়িতে আদ্রিস এবং আদ্রিতাকে চিরুনি তল্লাশি করছে। পায়নি কোথাও। তিনি এবার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। মাধবী বেগম তখন অনুষ্ঠানে ব্যস্ত। আশরাফ খান মাধবী বেগমের হাত ধরে পাশে নিয়ে আসেন। ওমা, কি হলো তোমার? আদ্রিস কোথায়? আদ্রিতা কোথায়? আদ্রিস কোথায় সে খোঁজ রাখা আমার দ্বারা সম্ভব নয়। আদ্রিতা সাহেলের সাথে গেছে। কোথায়? স্বপ্নের কাঁচা হলুদ আনতে। এনেছে কি না এখনো আসেনি? আশরাফ খান আর কিছু বলেন না। তবে বেশ সময় কেটে গেল। কিছুক্ষণ পর আশরাফ খানের ফোন আসে আদ্রিসের। তুমি কোথায় আদ্রিস? ড্যাড, আমি বাড়িতে। কেন? সাহেল আদ্রিতাকে ফোর্স করছিল জঙ্গলের দিকে নিয়ে। আমি সেখান থেকে ওকে নিয়ে বাড়িতে এসেছি। আমি কাল আসবো এবং সাহেলের বাবা মাকে বলবেন এই কৈফিয়ত তাদের দিতে হবে। সাহেল বেঁচে থাকলে অবশ্যই বিচার হবে। আদেশের ঠোঁটের কোণায় বাঁকা হাসি। তবে সে হাসি আশরাফ খান দেখতে পেল না। ড্যাড, এখন আমি জানি সে বেঁচে আছে না মরে গেছে। ওর মতো কুলাঙ্গারের মৃত্যু ভালো। কথাটা বলে আদেশ ফোন কেটে দিল। আশরাফ খান ঘামছে। কোন এক অজানা আশঙ্কা তার ভেতর বাসা বেঁধেছে। তিনি মনে প্রাণে চাইছে সাহেল যাতে জীবন্ত থাকে। না হলে এরপর তাকে সব থেকে কঠিন সিদ্ধান্তটাই নিতে হবে। রাত 1টা। পরিত্যক্ত বাড়িটির ভেতর থেকে ভেসে আসছে কারো চিৎকার। ওদিকে কালো হুডি পরিহিত এক ব্যক্তি সামনে বসে থাকা ছেলেটার সজ্ঞানে তার শরীরে ছিঁড়ে চামড়া আলাদা করছে। ছেলেটার চিৎকার যেন প্রতিধ্বনি হয়ে রুমটার ভেতরেই থেকে যাচ্ছে। উপরের ঝুলন্ত আলোটা স্থির। রুমে বাতাসের উপস্থিতি নেই বললেই চলে। ছেলেটার হাতের চামড়া আলাদা হয়ে গেলে সে জ্ঞান হারায়। শেষ পর্যন্ত তার চিৎকার ছিল ভয়ানক। হুডি পরিহিত ছেলেটা তাও থামল না। তাকে একে একে তার শরীর থেকে সব চামড়া কুচে মাছের মতো আলাদা করে নিয়ে ফেলে। এই কলিজা অনেক বড়, অনেক বড় এটা। আমিও দেখতে চাই এর কলিজাটা। কথাটা বলে লাশটার বুক বরাবর ছিঁড়ে তার ভেতর থেকে হৃদয়খানা বের করে ছেলেটা। রক্তের শেষ ফোঁটা পর্যন্ত ছেলেটার শরীরে বিস্তৃত হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য সবার পক্ষে দেখা সম্ভব নয়। রাত 2টা। আদ্রিতা নিজের পেটে ঠান্ডা স্পর্শ অনুভব করে। সে ফিরে। আদ্রিস ঘুমিয়ে আছে। আদ্রিতা উঠে বসে। আদ্রিস এত ঠান্ডা কেন? এরপর লক্ষ্য করে আদ্রিসের শরীরে কম্বল নেই। আদ্রিসা তা তখন কম্বল টেনে দেয় আদ্রিসের শরীরে। আদ্রিতার কাছে স্বপ্ন ঠেকছে সব। ঘুমের কারণে সে বুঝতে পারছে না এটা সত্যি ঘটছে। এরপর সে পুনরায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। আদ্রিতা ঘুমিয়ে পড়তে আদ্রিস চোখ খোলে। সে ঠিকঠাক করে আদ্রিতাকে জড়িয়ে ধরে। ইউ স্মেল লাইক এ ভ্যানিলা ডেজার্ট বেবি, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। আদ্রিস জানে না তাদের জীবনে কি ঘনিয়ে আসতে চলেছে। হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। মীরা আদ্রিতাকে না দেখে খুঁজছে। সবাই খুঁজছে। সাহেল, আদ্রিস, আদ্রিতা কেউই নেই। সবার চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আশরাফ খান ডিনার শেষে এসে সবাইকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। আদ্রিতা, আদ্রিস, সাহেল কেউই ফেরেনি। আশরাফ খানের কণ্ঠ গম্ভীর হয়ে আসে। সাহেল আদ্রিতাকে বাজেভাবে ছোঁয়ার জন্য অন্য কোথাও নিয়ে গেছিল। আদ্রিস তাই আদ্রিতাকে নিয়ে মেনশনে গিয়েছে। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক। সাহেলের মা এগিয়ে আসে। কি বলছেন এসব? আমার সাহেল এমন নয়। হয়তো এই কারণেই নিজের বাড়িতে মুখ লুকিয়েছে। আপনাদের ফোন ধরছে না সে। কাল আসলে সবকিছুর উত্তর পাওয়া যাবে। সাহেলের মা কোথাও না কোথাও জানতো সাহেলের চরিত্র সম্পর্কে, তাই তিনি কথা বাড়ায় না। কথার পর সবাই ঘুমাতে চলবে। ভোরের আলো ফুটেছে। ধরণী জুড়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। আদ্রিসের মুখের উপর রোদ এসে পড়তে আদ্রিস চোখ খুলে তাকায়। নিচু হয়ে দেখে আদ্রিতা তার দিকে তাকিয়ে আছে। একটা সকাল যেখানে আদ্রিতা উঠে তার জন্য চা বানিয়ে এনে দাঁড়িয়ে থাকবে। ওর ভেজা চুল দিয়ে টপ টপ পানি গড়িয়ে পড়বে। আদ্রিস সকাল সকাল আদ্রিতার ওই ফ্রেশ অষ্টজোড়া আঁকড়ে ধরবে এবং ভালোবাসা দেবে। এটা আদ্রিসের স্বপ্ন। সেই কবে থেকে নিজের ভেতরে এই স্বপ্ন পুষে রেখে এসেছে।
আদ্রিস সে জানে না আদৌ এই স্বপ্ন সত্যি হতে কত সময় লাগবে, তবে আদ্রিতাকে তার প্রয়োজন ঠিক পানির মতো। কে দেখছিস? জানি না, আপনাকে দেখতে ইচ্ছে হলো। সেটা কেন? মনে হচ্ছিল আপনি হারিয়ে যাবেন। আদ্রিসের বুকের ভেতর ধক করে উঠল। আদ্রিতার মুখে এ কথাটা শুনে ভেতরটা কেমন চুপসে যেতে লাগলো। কেন জানি না। আদ্রিতার কপালে চুমু খাই। বিয়ে বাড়িতে যাবি? হ্যাঁ। যা, ফ্রেশ হয়ে হাই। আদ্রিতা উঠে চলে যায়। আদ্রিতার চুল লম্বা কোমর পর্যন্ত। আদ্রিসের হাতের উপর থেকে চুলগুলো চলে গেল। আদ্রিতা হেঁটে বেরিয়ে গেল। আদ্রিস তাকিয়ে রইল। তারও কেমন একটা অনুভূতি হচ্ছে। আশরাফ খান তার বিয়ের সামনে বসে আছে। স্যার, এর থেকে বেশি আপাতত কিছু জানা যায়নি। আশরাফ খানের হাতে একটা ঘড়ি। আদ্রিসের ঘড়ি এটা। আজ মীরার বিয়ে। বিয়েবাড়িতে কোনো সিনক্রেট চাই না। সাহেলের ফোন দিয়ে ওর মাকে টেক্সট পাঠাও, মা আমি বাসায় আছি। আমি সত্যি আদ্রিতার সাথে বাজে আচরণ করেছিলাম, বিধায় চলে এসেছি। এরপর ওর ডেড বডিটা সামলে রাখো। মীরার বিয়েটা হয়ে গেলে অ্যাক্সিডেন্ট দেখিয়ে দাও। কিন্তু স্যার, আসলে আবার কি? বিয়ে এগিয়ে গেল। ডেড বডির মুখ থেকে কাপড় সরাতে আশরাফ খান চোখ বন্ধ করে নেয়। বন্ধ করো। লাশের মুখে কাপড় দিয়ে দেওয়া হোক। আশরাফ খানের গলা কাঁপতে থাকে। এরকম অবস্থা? জি, পুরো শরীর থেকে চামড়া আলাদা করে দেওয়া হয়েছে। আশরাফ খান আর বসে থাকতে পারলেন না। বলে দিও গাড়িতে আগুন লেগে গেছিল, আর তুমি কাগজ রেডি করে সন্ধ্যায় ভেতর পাঠাও। জি স্যার। আশরাফ খান গাড়িতে উঠে বসেন। তার হাত পা কাঁপছে। তিনি একটা ঘোরের ভেতরে আছে। আদেশের হিংস্রতায় তিনি ভয় পেয়ে যাচ্ছেন। তবে এরপর তিনি যা করতে যাচ্ছেন, এতে কি আদৌ সমাধান হবে, নাকি আদ্রিস হয়ে উঠবে আরো হিংস্র? বিয়ে বাড়িতে মাধবী বেগম আদ্রিসকে বারবার কল করছে, কিন্তু আদ্রিস ফোনই ধরছে না। বিরক্ত হয়ে মাধবী বেগম নিজের সাথেই কথা বলা শুরু করেন। এমন সময় মেন গেট দিয়ে আদ্রিতা এবং আদ্রিস প্রবেশ করলো। আদ্রিসের পরনে কালো স্যুট আর আদ্রিতার পরনে খুব সুন্দর একটা গাউন জামা। দুজনকে দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু মাধবী বেগমের ধ্যান ফিরে যখন মনে পড়ে পাশের মেয়েটা আদ্রিতা। মাধবী বেগম ছেলের সাথে আদ্রিতাকে সহ্য করবেন না। আদ্রিতের যে ভালো বিয়ে দিতে চাই, সব থেকে বড় কথা নিজের বোনের মেয়ে, ছোট মেয়েটাকে সে আনতে চাই। এটা নিয়ে দুজনের ভেতর বহু আগে থেকে কথা হয়ে আছে। মাধবী বেগম এগিয়ে আসে। আদ্রিস, ওর হাত ছাড়ো। কেন বম? কেউ তোমাদের দেখলে ভাই বোন বলবে না, তাই। হতেও চায় না আদ্রিস। আদ্রিতার হাত ছেড়ে দেয়। যা, মীরা আপুর কাছে যা। আদ্রিতার মাথা নাড়িয়ে চলে যায়। মাধবী বেগম বিরক্ত হয়ে বলেন, কি সমস্যা আদ্রিস? তুমিই বলো। আমার তো কোনো সমস্যা নেই। আদ্রিতাকে নিয়ে একটু বেশি মাতামাতি করো তুমি। কালোকে বাড়িতে কেন নিয়ে আসোনি? ইচ্ছে হয়নি, তাই। বড্ড বিরক্তিকর আদ্রিস তুমি। বম এত বেশি কেন ভাবো তুমি? বিয়েবাড়িতে মেহমান এবং গান বাজনা, আনন্দ আর খাওয়া দাওয়া। বরযাত্রী চলে এলো। সবাই তাদের ওয়েলকাম করলো। বিয়েটা খুব ভালোভাবে কেটে গেল। সন্ধ্যার সময় মীরার বিদায় হয়ে গিয়েছে। সবাই টায়ার্ড হয়ে আছে। প্রিয়ার পাশে বসে আছে আদ্রিতা। বাকি সব কাজিনরাও আছে। তবে আদ্রিতার কান্না পাচ্ছে। সে মীরাকে অনেক ভালোবাসে। আদ্রিতার সামনেই বসে ফোন টিপছে। এমন সময় ঐশী গিয়ে আদ্রিসের পাশে বসে। হেই আদ্রিস ভাইয়া। আদ্রিস ফোনের দিকেই মুখ করে বলে, হোয়াট? এত রুড কেন তুমি? রুডনেসের কি দেখেছো তুমি? আদ্রিতা দূর থেকে শুনতে পাচ্ছে না ওরা কি বলছে, কিন্তু এটা দেখে খুব জেলাস হচ্ছে যে আদ্রিস ওর সাথে কথা বলছে। সাথে ঐশীর হাতটাও আদ্রিসের কাছে। ঐশী ইচ্ছে করে অনেক কাছে চলে গিয়েছে আদ্রিসের। বড্ড বেখেয়ালি তুমি আদ্রিস। তোমায় নিয়ে আমার চিন্তা হয়, তোমার কিভাবে সামলাবো সারাটা জীবন। আদ্রিস ডেড লুক দেয় ঐশীকে, যা দেখে ঐশী নিজের হাত সরিয়ে নেয় এবং নিজেও সরে যায়। আদ্রিস ভাইয়া, কথাটা মনে রাখো, ভাইয়া ডাকবা। ও, ওকে। এতটা রেগে কেন যাচ্ছেন? বিরক্ত করো না। ঐশী সেখান থেকে উঠে যায়। আদ্রিতা মৃদু হাসে। আদ্রিসের ফোনে তার বাবার ফোন এসেছে। আদ্রিস তা থেকে উঠে যায় সোফা থেকে। হ্যালো ড্যাড। আদ্রিস, মেনশনে আসো দ্রুত। কেন ড্যাড? আদ্রিস প্লিজ দ্রুত এসো, প্লিজ, প্রশ্ন করো না। ওকে, আসছি। আদ্রিস ফোনটা পকেটে নিয়ে বেরিয়ে যেতে নিলে একবার পিছে ফিরে তাকাই। আদ্রিতা তার দিকেই তাকিয়ে আছে। আদ্রিসের কেমন একটা লাগছে যেন। একটাই তার শেষ দেখা। আদ্রিস বুকে হাত রাখে। আদ্রিতা তখনও তাকিয়ে ছিল আদ্রিসের দিকে। ইচ্ছে করছে ছুটে গিয়ে আদ্রিতার অষ্টজোড়া আঁকড়ে ধরতে, কিন্তু আদ্রিস নিজের ইচ্ছেগুলো নিজের ভেতর চাপা দিয়ে বেরিয়ে গেল। আদ্রিতা আদ্রিতা তাকিয়ে রইল সেদিকে। হঠাৎ চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়লো এক ফোঁটা পানি, যার অর্থ আদ্রিতা নিজেও জানে না। আদ্রিতা মীরার জন্য কান্না করছিল, তাই কেউ সেদিকে খেয়াল করলো না। আদ্রিস এবং আশরাফ খান মুখোমুখি বসে আছে। তবে আদ্রিস দাঁড়িয়ে আছে, ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে আছে আদ্রিস। হোয়াট হ্যাপেন্ড ড্যাস? 2 ঘন্টা পর তোমার ফ্লাইট, রাশিয়া যাচ্ছ তুমি।
ওখানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে তোমার। তুমি তো জানো তোমার বাবা মামা জহিরুল ইসলাম থাকেন সেখানে, তার ইউনিভার্সিটিতেই তোমার অ্যাডমিশন হয়েছে। কথাটা শোনা মাত্র আদ্রিসের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, তবে চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। হু দ্য হেল আর ইউ ডু টু ডিসাইড দ্যাট, ড্যাড? আদ্রিস, আমি তোমার ড্যাড, সেই জন্যই এখন চুপ আছি। টিকিট ক্যান্সেল করো, আমি কোথাও যাব না। আর না করলেও সমস্যা নেই, ওটা এমনিতেও ওয়েস্ট হবে। তাহলে কি চাও? তাকে চিরদিনের মতো গ্রামে পাঠিয়ে দিই, মোড়ল মশাইয়ের সাথে বিয়ে করিয়ে দিই? আদ্রিসের চোখ বড় বড় হয়ে যায়, সেই সাথে রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। আদ্রিস দাঁতে দাঁত চেপে বলে, আর ইউ কিডিং মি ড্যাড? নো, আমি মোটেই মজা করছি না। তুমি জানো এই মুহূর্তে তোমার থেকে ক্ষমতা আমার বেশি। নেওয়াজ ভাইও আমার কথাই শুনবে। তুমি চাইলেও আমায় ঠেকাতে পারবে না। আমি আদ্রিতাকে মেরেও ফেলতে পারি। শাট আপ ড্যাড। তুমি ড্যাড বলো, না হলে এতক্ষণে আমারও অবস্থা সাহেল এবং এভির মতো হতো, তাই তাই না আদ্রিস? থেমে যায় আদ্রিস, বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে তার পৃথিবী উল্টে গিয়েছে। তুমি খুব চালাক আদ্রিস, কিন্তু ভুলে যেও না আমি তোমার ড্যাড। আদ্রিতা তোমার জন্য হার্ম হলে আমি আদ্রিতাকে সরিয়ে দেবো রাস্তা থেকে। তুমি জানো এই মুহূর্তে তুমি আমার ক্ষমতার কাছে কিছুই নাও। ডিসিশন তোমার। আদ্রিস স্তব্ধ হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না। এটা সত্যি যে আশরাফ খান যেটা বলছে সেটা তো সে করতেই পারে। তুমি কি চাও ড্যাড? টেবিলের উপর কাগজগুলো পড়েই আছে আদ্রিস। আমি চলে যাওয়ার পর আমার কলিজায় কেউ হাত দেবে না, এটা নিশ্চয়তা আমি দিচ্ছি। বাবা হিসেবে তোমাকে দেওয়া কথা মৃত্যুর আগ পর্যন্ত পালন করব। আদ্রিস নিজের পায়ের বল হারাই, হাঁটু ভাঁজ করে বসে পড়ে মাটিতে। চোখ দিয়ে নড়া পানির স্রোত গড়িয়ে পড়তে থাকে। ছেলেটা কাঁদতেও জানে। কাঁদতে দেখে অমাবস্যা চাঁদের মতোই আদ্রিস সহজে কাঁদে না। আশরাফ খানের মায়া হয়। আদ্রিস থামিয়ে দেয় বাবাকে। একটা কথা মনে রেখো ড্যাড, আদ্রিস খান ওকে রেখে যাচ্ছে, মরে যাচ্ছে না। আদ্রিস খানের নিঃশ্বাস থাকতে ওর গায়ে কোনো আঁচ পড়লে ধ্বংস করে দেবো আমি সব। আশরাফ খান দীর্ঘশ্বাস পেলেন। আমি আমার কলিজা ছেড়ে রেখে যাচ্ছি ড্যাড, আমি তাকে অক্ষত চাই, সেটাই হবে। আদ্রিস পুনরায় বলে, শি ইজ মাই ড্যাড, অনলি আদ্রিস খান, অনলি আদ্রিস খান স্যার। আশরাফ খান দীর্ঘশ্বাস ফেললেন আবারও। তুলে নাও কাগজগুলা। দেখা করবে মমের সাথে? না, কারোর সাথে দেখা করব না, আমি কথাও বলবো না। যে ফিরবো, কথা দিচ্ছি তোমার থেকে দ্বিগুণ ক্ষমতা হাসিল করে ফিরবো। তোমার ক্ষমতার কাছে মাথা নুইয়েছি ড্যাড, জাস্ট আমাকে ফিরতে দাও। আদ্রিস কথাটা বলে বেরিয়ে গেল। আদ্রিস আদ্রিস দাঁড়ালো না, বেরিয়ে গেল ম্যানশন থেকে। গাড়িতে ওঠার পর থেকে নিজেকে কেমন শূন্য শূন্য লাগছে, যেন পুরো পৃথিবী তার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে। ব্যস্ত শহরে দুঃখগুলোকে একান্ত নিজের বলে মনে হয়। সবাই নিজের কাজে ব্যস্ত। আদ্রিস ফোন বের করে কাউকে কল দেয়, তাকে কিছু বলে ফোন কেটে দেয়। ওয়েট ফর মি জান, আদ্রিস খান শুধুমাত্র তোর জন্য ফিরবে, এবার ভয়ঙ্কর রূপেই ফিরবে। আদ্রিসের চোখ দুটো শুধু আদ্রিসকেই খুঁজছে, কিন্তু কই আদ্রিস? আদ্রিস নেই কোথাও। সে রাতটা ওভাবে কেটে যায়। পরদিন সকালে সবাই মেনশন ফিরে আসে। প্রিয়া আদ্রিতার হাত ধরে বলে, তোকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে আপু? খুব দুঃখ লেগেছে কিছু নিয়ে? না। কাউকে খুঁজছিস? না আপু। আদ্রিতা ভেতরে চলে আসে। প্রিয়া ভাবছে কাহিনী কি। আদ্রিসকেও দেখছে না কাল থেকে। বিকালের দিকে মাধবী বেগম রূপ থেকে বেরিয়ে চিৎকার করে আদ্রিতাকে ডাকছে, আদ্রিতার বাচ্চা মুখ পুরি বাহিরে আয়, তুই এক্ষুনি আয়। আদ্রিতার চিৎকার শুনে বেরিয়ে আসে। কি হয়েছে বড় মা? আদ্রিতা এগিয়ে আসতে মাধবী বেগম চর বসিয়ে দেয় আদ্রিতার গালে। আদ্রিতা ছিটকে পড়ে। প্রায় এ দৃশ্য দেখে দৌড়ে আসে। ততক্ষণে মাধবী বেগম আদ্রিতার হাত ধরে ওকে উঠিয়ে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। চলবে। আদ্রিতাকে ফের মারার আগেই প্রিয়া আদ্রিতাকে টেনে নিজের পেছনে নিয়ে যায়। আম্মু, হোয়াটস রং উইথ ইউ? এমন করছো কেন? এই মেয়ের জন্য তোর ড্যাড আমার ছেলেকে আমার থেকে আলাদা করে ফেলেছে। প্রিয়া, কি বলছো এসব? পাগল হয়ে গিয়েছো আম্মু? শুনে দেখ ওর কাছে ও কি করেছে। ও যার জন্য আমার ছেলেকে আমার বুক থেকে আলাদা করেছে তোর বাবা। সে পেছন থেকে আশরাফ খান এসে মাধবী বেগমকে টেনে নিয়ে আসে। মাধবী, রিল্যাক্স। আদ্রিতার কি দোষ এখানে? তুমি চুপ থাকো। এই মেয়েটার জন্যই সব হয়েছে। মাধবী, তুমি পাগল হয়ে গেছো। শোনো, তুমি আশরাফ, এই মেয়েটাকে আমি আমার ছেলের সাথে ঘেঁষতে দেব না। আমার ছেলের জন্য আমি ভালো কাউকে খুঁজবো। ওর জন্য আমার ছেলের মাথা বিগড়েছে।
ওর জন্যই ও আমার থেকে দূরে চলে গিয়েছে। আদ্রিতার শরীর কাঁপছে, সে প্রিয়াকে ধরে রেখেছে শক্ত করে। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবে মারের হাত থেকে বেশি কষ্ট দিচ্ছে এই মুহূর্তের আদ্রিসের চলে যাওয়ার কথাটা। আদ্রিস কোথায় গিয়েছে? আদ্রিতা কেমন শান্ত হয়ে গিয়েছে। আশরাফ খান বহুত কষ্টে মাধবী বেগমকে রুমে নিয়ে যায়। প্রিয়া আদ্রিতাকে রুমে নিয়ে যায়, বসে এখানে। আদ্রিতাকে পানি দেওয়ার পর প্রিয়া রুম থেকে চলে যাবে, কিন্তু আদ্রিতা ধরে বসে প্রিয়ার হাত। প্রিয়া ফিরে তাকায়, কি হয়েছে? কোথায় গিয়েছে আদ্রিস ভাইয়া? প্রিয়া আদ্রিতার মাথায় হাত দেয়। আমিও জানি না আদ্রিতা, তবে হয়তো একটা খুব বড় কিছু হয়েছে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি হয়েছে। প্রিয়া প্রিয়া বেরিয়ে যায়। আদ্রিতার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। আদ্রিতার নিজের হাঁটুতে মুখ গুজে নেয়। ছোট্ট আদ্রিতা ভাবছে এই যন্ত্রণা হয়তো সময়ের সাথে মিটে যাবে, কিন্তু অপেক্ষা যে কি কষ্ট তা হয়তো এখনো অনুভব করতে পারছে না সে। আদ্রিত চলে যাওয়ার পর বদলে গেছে সবকিছু। আশরাফ খান তার কথা রাখেনি। আদ্রিতা ভালো নেই। আদ্রিস একটা বার বাড়ির কারোর সাথে কথা বলেনি। আদ্রিসের মামার থেকেও আদ্রিসের কোনো খোঁজ পায়নি আশরাফ খান। দিন দিন তিনিও ডিপ্রেশনে চলে যাচ্ছিল ছেলের খোঁজ না পেয়ে। ওদিকে মাধবী বেগম পাগলের মতো সব দোষ আদ্রিতাকে দিতে শুরু করে। আদ্রিতার জীবন কঠিন থেকে কঠিন হতে থাকে। আদ্রিতার রেজাল্ট বা ভালো পড়ালেখা কিছুই আর পরিবারের কারোর ভালো লাগে না। মাধবী বেগম প্রতিবার নিজের আচরণ দ্বারা আদ্রিতাকে হাট করে। নেওয়াজ খানও প্রতিবাদ করে না। ধীরে ধীরে আদ্রিতা এটাকে নিজের নিয়তি হিসেবে ধরে নিয়েছে। কলেজের শেষ বছর এটা। আদ্রিতার ভয় এরপর তাকে হয়তো আর পড়তে দেওয়া হবে না। কারণ আদ্রিতার জীবনটা এত বছরে শুধু বাড়ি থেকে স্কুল আর বাড়ি থেকে কলেজে সীমাবদ্ধ ছিল। তাও গুরুত্বপূর্ণ কোনো ক্লাস আর পরীক্ষার সময়টাই। এমনিতে সে বের হয় না বাড়ি থেকে। এতটুকু না হলে হয়তো আদ্রিতা মরে যেত। এখন আদ্রিতা না খেলে আর কেউ জোরপূর্বক তাকে খাইয়ে দেয় না। আদ্রিতা যদি অসুস্থ থাকে কেউ রাতে এসে ঔষধ খাইয়ে সেবা করে দিয়ে যায় না। ধীরে ধীরে আদ্রিতার জীবনে আদ্রিসের মূল্য হারে হারে টের পেতে থাকে। আদ্রিতা রোজ রাতেই কাঁদে, তার ঘুম হয় না। হঠাৎ মনে হয় সামনে থেকে আদ্রিস ওকে ডাক দিল, কিন্তু তা না, সামনে তাকিয়ে দেখে সে কাউকে দেখতে পায় না। আদ্রিতার শরীরটাও ভেঙে গিয়েছে, কারণ মাধবী বেগম নিজের রাগে বসে আদ্রিতাকে দিয়ে সব কাজ করায়। বাকিদের থেকে আদ্রিতাকে একেবারে ভিন্ন বললে ভুল হবে। একেবারে বাজে আচরণটা আদ্রিতার সাথে করা হয়। আদ্রিতার এখন নিজেকে এবারের কাজের লোকের মতো মনে হয়। প্রিয়াবাদে কেউ অতটা ভালো কথা বলে না। আশরাফ খান প্রথম প্রথম আদ্রিতাকে প্রোটেক্ট করলেও এখন তিনি চুপ হয়ে গিয়েছেন। আদ্রিসের এমন আচরণে তিনি ভেঙে পড়েছেন ভেতর থেকেই। রাশিয়া মস্কো শহরের মাঝ বরাবর বিরাট এক ম্যানশনে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। 40 একর জমির উপর দাঁড়িয়ে আছে বিরাট এক ম্যানশন, নাম সিলনাইয়া, যেখানে আছে ব্যক্তিগত হেলিপ্যাড সহ আরো অনেক কিছু। ম্যানশনের চারিদিকে গার্ড সিকিউরিটি আছে। দক্ষিণ দিকে বিশাল এক ফুলের বাগান, নানা রঙা ফুল দুলছে বাতাসে। তবে এই শান্ত পরিবেশের মাঝেই ঘটে চলেছে এক অশান্ত ঘটনা। আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিই টোটোর স্পাই নই। আদ্রিসের চল শক্ত হয়ে আসে। আই হেট লাইস। আমি আমি সত্যি বলছি স্যার। আদ্রিস এবার হাতের ছুরিটা দিয়ে লোকটার গলায় ধরে, এদিক থেকে ওদিক সরাতে সরাতে বলে, এতটা সিম্পল মৃত্যু আমি কাউকে দেয় না। আমি মৃত্যুর আগে কষ্ট দিতে পছন্দ করি, কিন্তু এখন আমার হাতে সময় নেই। বেঁচে গেলে তোর মৃত্যুতে কষ্ট কম। কথাটা বলার সাথে সাথে লোকটার ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। রক্ত ছিটে আদ্রিসের মুখে, ঘাড়, হাত ভরে গিয়েছে। লোকটা চোখের সামনে ছটফট শুরু করলো। ধীরে ধীরে কাটা ছাগলের মতো তার শরীরটাও শান্ত হয়ে গেল। মাথাটা কিছুটা দূরে গিয়ে পড়েছে, চোখ দুটো তখনও খোলা। এই ভয়ানক দৃশ্য, সেখানে গার্ডসদের কাছে কিছুই না। আদ্রিস উঠে দাঁড়ায়, হাতে লেগে থাকা রক্ত জিহ্বায় ছোঁয়। টেস্টলেস রক্ত। এই জন্যই ভাবি টোটোর চামচাগুলা ওর মতোই, রক্তেও স্বাদ নেই। কথাগুলো বলার সময় আদ্রিসকে পুরো সাইকোদের মতো লাগছিল, যেন গরু জবাই করেছে সে। ক্লিন দিস মেশ। কথাটা বলে আদ্রিস ম্যানশনের ভেতরে হাঁটা ধরে। তার পেছনে গার্ডসরা লাশটাকে সরানোর ব্যবস্থা করছে। মাস্টার বেডরুমের ওয়াশরুমের বাথটাবে বসে আছে আদ্রিস। পানি তার গলা পর্যন্ত, উদাম শরীরের সাথে মিশে পানি মিশে চিকচিক এক প্রতিফলনও সৃষ্টি করেছে। উদাম শরীর হওয়ায় বাম হাতের কাঁধ থেকে শুরু করে কবজি পর্যন্ত ট্যাটু স্পষ্ট দেখা যাচ্ছে। কানের নিচে, ঘাড়ের মাঝে বরাবর রশিয়ান অক্ষরে আরো একটি আদ্রিতা নামে ট্যাটু করা। ধীরে ধীরে বাথটাবের পানি রক্তিম হতে শুরু করলো।
হঠাৎ সে তার চোখ দুটো খুলে তাকায়। ডান হাতে লেগে থাকা রক্ত পানিতে মুছে ফেলতে চেষ্টা করে। ধীরে ধীরে সেটা মুছে যায় পানিতে। বাস্টার্ড! ইচ্ছে ছিল আরো কষ্ট দেব তাকে, কিন্তু শুভ কাজে যেতে চলেছি। বেশি রক্তারক্তি করতে চায় না। আদেশ বাথটাব থেকে উঠে দাঁড়ায়, কোমরের তোয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। রুমে দাঁড়িয়ে আছে রেভেন, আদ্রেসের অ্যাসিস্ট্যান্ট। হাতে তার আদ্রেসের স্যুট। আদ্রেস ভুরু কুঁচকে তাকায়। হোয়াট? মানে বস, কিছুক্ষণের মাঝে আপনার জেট এয়ারপোর্টে চলে আসবে, যদি একটু দ্রুত যেতেন। হোয়াট ইজ টোটো? আজ আজ যা খেলা দেখালেন, মনে হয় না আর কোনো সমস্যা করবে। আদ্রেস বাঁকা হাসে। সায়ান ভাইকে ফোন করে এয়ারপোর্টে আসতে বল। জি, সায়ান স্যার আপনার জন্য অপেক্ষা করছে সেখানে। আদ্রেস রেভেলেনের সাথে থেকে পোশাক নিয়ে রেডি হতে চলে যায়। আদ্রিস রেডি হয়ে বের হয়। তার পরনে কালো ওভারকোট, নিচে কালো শার্ট, চোখে সানগ্লাস, বাম হাতে কালো ব্র্যান্ডেড ঘড়ি। আদ্রিস বেরিয়ে আসে। রেভেন পেছন পেছন হাঁটছে। আদ্রিসের জন্য গার্ড গাড়ির দরজা খুলে দেয়। আদ্রিস ভেতরে প্রবেশ করে রেভেন সামনে ড্রাইভিং সিটে বসে। ড্রাইভারকে আমি বললাম আজ আমি ড্রাইভ করব। ওকে। আদ্রিস ফোন ওপেন করে সায়ানের মেসেজ দেখে রিপ্লাই করে। এয়ারপোর্টে আদ্রিসের প্রাইভেট জেটের সামনে দাঁড়িয়ে আছে সায়ান। আদ্রিস গিয়ে সায়ানকে জড়িয়ে ধরে। আমি 1 মাসের জন্য যাচ্ছি ভাইয়া, খেয়াল রেখো নিজের। স্যার আদ্রিসকে সামনে আনে। তুইও ভাই, আমি চাই তুই নিজের সব থেকে বেশি খেয়াল রাখ, আর আদ্রিতাকে নিয়ে দ্রুত ফিরে আই। তবে একটা সমস্যা হয়েছে। আদ্রিস। কি সমস্যা? টোটো জেনে গেছে আদ্রিতার সম্পর্কে। হোয়াট? আমি জানি না, আমাদের ভেতর থেকে কেউ খবর লিক করেছে। তোকে প্রথম আদ্রিতার সেফটি মেনটেন করতে হবে। একবার রাশিয়া পৌঁছে গেলে আমি দেখে নেব বাকিটা। বাংলাদেশের এই 1 মাস সব থেকে বেশি চতুর থাকতে হবে আদ্রিস। ওকে ভাইয়া। আর হ্যাঁ, সাফায়েদ শিকদারের সাথে ডিলটা করতে ভুলিস না। ওকে। গো মাই চার্ম। আমি জানি এবার তোকে ভালোবাসাকে তুই পূর্ণতা দিতে পারবি। আদ্রিসের চোখ ছলছল করে ওঠে। 5টা বছর এক একটা সেকেন্ড বিষের মতো কাটিয়েছি ভাই। সব শেষে আমি শুধু ওকে চাই। আই জাস্ট ওয়ান্ট হার। শি ইজ ইয়োর্স মাই চার্ম। আমি মমকে নিয়ে আসবো। ওকে বস, আসুন, লেট হয়ে যাচ্ছে। রেভেনের ডাকে আদ্রিস হেঁটে যায় জেটের দিকে। আদ্রিস তার জেটে উঠে বসে। সায়ান ফ্লাইট টেক অফ করার আগ মুহূর্ত পর্যন্ত সেখানে ছিল। জেট আকাশে উড়াল দিয়ে সায়ান দীর্ঘশ্বাস ফেলেন। পাগল প্রেমিক আমি। খুব চাই তোর রাতের না হওয়া ঘুম আবার ফিরে আসুক। কেউ কাউকে কতটা পাগলের মতো ভালোবাসতে পারে, তোকে না দেখলে বুঝতাম না। সায়ানের কথা শেষ হতে ওর গার্ড এসে ওকে গাড়িতে উঠতে বলে। সায়ান গাড়িতে উঠে বেরিয়ে যায়। রোজ সকালে নতুন সূর্য ওঠে কাজ করার জন্য। রান্নাঘরে রান্না করতে করতে আদ্রিতা এটাই ভাবছিল, তার কেমন লাগছে। সকাল থেকেই কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আজ কলেজে একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আছে। জলদি ব্রেকফাস্ট রেডি করে তাকে কলেজে যেতে হবে। খাবার বানাতে বানাতে আদ্রিতা অন্যমনস্ক হয়েছিল। চুলায় দুধ দেওয়া ছিল। হঠাৎ সেটা উতল দিয়ে আদ্রিতার হাতে এসে পড়ে। গরম দুধ হয়। আদ্রিতা চিৎকার করে ওঠে। মাধবী বেগম মাত্রই নিচে এসেছে। আদ্রিতার চিৎকার শুনে তিনি এগিয়ে আসে। কি হয়েছে? আদ্রিতার হাতে ফোস্কা পড়ে গিয়েছে। সে হাতটা বেসিনের পানি নিচে রেখেছে, তবে মাধবী বেগমের চোখে সেটা পড়েনি। তিনি দৌড়ে গ্যাস বন্ধ করে দিয়েছে। সমস্যা কি তোর অলক্ষী মেয়ে? জানিস না দুধ পড়ে যাওয়া ভালো না? সরি বড় মা, হাত পড়ে গিয়েছে। তো কি হয়েছে? হাতটা পড়েছে, পুরো শরীর তো পড়েনি। বাম হাতে গ্যাসটা বন্ধ করবি, এই কমন সেন্সটুকুও নেই? সরি। আদ্রিতা সরি বলতে বলতে কলিং বেল বেজে ওঠে। আর সরি মারাতে হবে না, দরজা খুল। আদ্রিতার চোখ ছলছল হয়ে ওঠে। সে হেঁটে যায় দরজার কাছে, চোখের পানি মুছে। হাত জ্বলছে প্রচুর। এত গরম দুধ ছিল, ফোস্কা উঠে গেছে সঙ্গে সঙ্গে। আদ্রিতা বাম হাতে দরজা খুলে দেয়। দরজা খুলতে সামনের মানুষটিকে দেখে আদ্রিতার কথা বন্ধ হয়ে গেছে। সে এক ধ্যানে তাকিয়ে আছে তার সামনের মানুষটার মুখের দিকে। সামনের সুদর্শন পুরুষটির আপাদমস্তক দেখে আদ্রিতার চোখের কোণায় পানি চলে আসে। মনের ভিতর অসংখ্য কথা ভেসে আসছে। ইচ্ছে হচ্ছে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সব অনুভূতি চোখের পানি হয়ে বেরিয়ে আসছে তার। আদ্রিসের চোখ যায় আদ্রিতার হাতের দিকে। মুহূর্তে হাত মুঠো করে নেয় আদ্রিস। কে কে এসেছে আদ্রিতা? মরা মানুষের মতো চুপ হয়ে গেলে কেন? মাধবী বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে কথাগুলো বলছিল।
কিন্তু দরজার ওপারের মানুষটাকে দেখে তিনিই থমকে গিয়েছেন। আদ্রিস বাবা। চলবে। আদ্রিসের চোখ তখনও আদ্রিতার ফসকা পড়া স্থানে স্থির। আদ্রিসের ঘাড়টা কাত হয়ে আছে। মাধবী বেগম এসে আদ্রিসকে জড়িয়ে ধরেছে। আদ্রিসা তখন পিছিয়ে যায়। আদ্রিসের তখন ধ্যান ফিরে। চোখ দুটোর আগে বেরিয়ে আসার উপক্রম। আদ্রিস মাধবী বেগমের থেকে সরে আদ্রিতার হাত ধরে। আদ্রিতা কেঁপে ওঠে। আদ্রিতা মাথা তুলে তাকায়। সময়ের সাথে লোকটা কতটা সুদর্শন হয়েছে। শরীরে পরিবর্তন এসেছে, বাচ্চা ভাবটা আর নেই। এ যেন সুঠাম দেহের এক সুদর্শন পুরুষ। আদ্রিতার কাঁপিয়ে থেকে হঠাৎ হুঙ্কার ছেড়ে উঠল। আদ্রিস, মিস্টার আশরাফ খান, কোথায় আপনি? মাধবী বেগম এগিয়ে আসেন। আদ্রিস, কি করছিস এসব? বাবাকে কেউ এভাবে ডাকে? আদ্রিস যেন কথাই শুনছে না কোনো। আদ্রিতার হাত ধরে জোরে জোরে চিৎকার করে চলেছে। রেভান দাঁড়িয়ে দেখছে। রেভানের চোখ আদ্রিতার ওপর পড়ে। সাদামাটা একটা জামা পরে আছে মেয়েটা, চুলগুলো ক্লিপে গজা। কেন আদ্রিস এতটা পাগল তা আদ্রিতাকে দেখে বুঝে গিয়েছে রেভান। সাদামাটা মেয়েটার ভেতরে অদ্ভুত এক আকর্ষণ আছে। আশরাফ খান সহ পরিবারের সবাই নিচে চলে এসেছে। আদ্রিসকে দেখে আশরাফ খান এগিয়ে আসতে নিলে আদ্রিস পিছিয়ে যায়। আমাকে স্পর্শ করার আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি হয়েছে বাবা? আদ্রিস আদ্রিতার হাত উঁচু করে। হাতের পিঠে কবজি পর্যন্ত বাজেভাবে পড়েছে, ফসকা পড়ে গিয়েছে, কালো বর্ণ ধারণ করেছে জায়গাটা। আশরাফ খান এ দৃশ্য দেখে মাধবী বেগমের দিকে তাকাই। মাধবী বেগমের ইচ্ছে তো করছে এক্ষুনি মেয়েটাকে কষিয়ে দুটো চড় মারতে, কিন্তু এত সিনক্রিয়েটের মাঝে আর সিনক্রেট তিনি করতে চাচ্ছেন না। ইতিমধ্যে আদ্রিসের আসার খবরের থেকে আদ্রিসের আচরণ সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। প্রিয়ার চোখে পানি। সে চাইতো কেউ আসুক, আদ্রিতার পক্ষ হয়ে পুরো পৃথিবীর সাথে লড়ুক। সে জানতো তার ভাই ছাড়া এটা সম্ভব নয়। মিস্টার খান, আমার আমানতের দায়িত্ব নিশ্চয়ই আপনার ছিল। আমি বলেছিলাম আমি আমার সম্পদ রেখে গেলাম। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি আমার সম্পদের কোনো ক্ষতি হতে দেবেন না। তাহলে এগুলো কি? তবে কি আপনি আদ্রিস খানকে ধোঁকা দিয়েছেন? আই হেট লায়ার্স মিস্টার খান। আমি কারোর উপর দয়া দেখাই না। কথাগুলো বলার সময় আদ্রিতার হাতে শক্ত হয়ে আসছিল। আদ্রিতা ছলছল দৃষ্টিতে আদ্রিসের দিকে তাকাই। আদ্রিসের শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে। আদ্রিস কথা শোনে, এত রাগ ভালো নয়। আদ্রিসের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রেভেন বুঝতে পারছে না কি করবে। আদ্রিস যদি বাবার দিকে ধেয়ে যায় তখন রেভেন গিয়ে আদ্রিসের পাশে দাঁড়ায়। বস, প্লিজ শান্ত হন। আমাদের এখানে অনেক কাজ। এভাবে ঝামেলা করে কিছুই হবে না। এটা রাশিয়া নয়, বাংলাদেশ। আদ্রিস ফিরে তাকায়। কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। প্রিয়া দৌড়ে জড়িয়ে ধরে আদ্রিসকে। ভাইয়া, কেমন আছো? জানো তোমায় কত মিস করেছি। আদ্রিস এক হাতে প্রিয়ার পিঠে হাত রাখে। মিশু আদ্রিসকে দেখে দৌড়ে গেছে ঐশীকে কল করতে। আদ্রিস তখনও আদ্রিতার হাত ধরে রেখেছে। আদ্রিতা নীরবে কাঁদছে। ওর কান্নার কোনো শব্দ নেই, তবে চোখ বেয়ে অঝোর ধারে অশ্রু বইতে থাকে। কেন বাঁধ ভাঙ্গাই এই নদীর প্রবাহ? স্টপ ক্রাইং, ড্যামেড। আদ্রিতের ধমক শুনে কেঁপে ওঠে আদ্রিতা, কিন্তু কান্নার থামার বদলে বেড়ে যায়। আদ্রিস দাঁতে দাঁত চেপে বলে, কান্না থামা নয়তো মেরে এখানেই পুঁতে রাখবো। আদ্রিতা ভয় পাচ্ছে, কান্না থামছে না তার। আদ্রিস, বাবা, আমার রেস্ট প্রয়োজন। রেভেন, কিপ মাই কার। তোর মেশন রেডি আছে। ওকে বস। রেভেন বেরিয়ে যায়। আদ্রিস বাবার চোখে চোখ রাখে। ড্যাডা, আমি সব জানি, কিছু ভুলিনি। গত এবছরের প্রতিটা সেকেন্ডের হিসাব আছে আমার কাছে। সবাইকে রেডি থাকতে বলেন, রক্তের কান্না করাবো। কথাটা বলে আদ্রিতাকে টানতে টানতে উপরে নিয়ে যায়। মাধবী বেগম পেছনে যেতে নিলে আশরাফ খান হাত ধরে বসে। কি করছো আশরাফ? দেখছো না ছেলেটা আমার পাগল হয়ে গিয়েছে? থামো। এখন ওর কাছে গেলে ও আরো রেগে যাবে। আমাদের আলাদা কোনো প্ল্যান করতে হবে। তুমি রুমে যাও, ও এসেছে, ওকে শান্ত হতে দাও। আমি বলে রাখলাম তোমাকে, ওই মেয়ে আমার ছেলের বউ হবে না। আশরাফ খানের কপাল কুঁচকে ওঠে। এতদিন কোথাও না কোথাও তা আমার আদ্রিতার জন্য খারাপ লাগতো, কিন্তু আমার ছেলে ওই মেয়ের জন্য আমার নাম ধরে রেখেছে, আমাকে। আমিও দেখি আদ্রিস কি করে ওকে এ বাড়ি থেকে নিয়ে যাই। আশরাফ খান রুমে চলে যায়। মাধবী বেগমও। মিশুর রুমে ঠিক বলেছ মিশু আপু? হ্যাঁ,
তোকে ঠিক বলবো না তো কাকে বলবো? আদ্রিস ভাইয়া মাত্র এসেছে। কেমন হয়েছে দেখতে? মারাত্মক সুদর্শন ভাই, ফর্সা হয়েছে যেন আগে থেকে বেশি। আর জানিস কি স্টাইল, একটা কালো হাই নেক আর হাই কোট ছিল পরনে। চোখ দুটো কি ভয়ানক সুন্দর দেখতে, বড় উম, মানিয়েছে ভাই। কি বলছো? আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি। আচ্ছা শোন, তুই আন্টিকে নিয়ে চলে আয়। দাঁড়াও, কাল আসবো। আজ আসলে ভালো দেখাবে না। ওকে, দ্রুত আয়। ওকে। আদ্রিসের রুমটা সবসময় পরিষ্কার থাকে। মাধবী বেগম সবসময় আদ্রিসের রুম পরিষ্কার করিয়ে রাখে। আদ্রিস দরজা খুলে আদ্রিতাকে বিছানায় ছুঁড়ে ফেলে। আদ্রিতা তখনও শব্দ করে না। সে ফিরে তাকায়। আদ্রিস এদিক ওদিক কিছু খুঁজছে। আদ্রিতা ভয় পায়, ভাবে হয়তো এবার মার খাবে। হঠাৎ আদ্রিতার সামনে এসে বসে। আদ্রিতা চোখ বন্ধ করে নেয়। আদ্রিস পড়া জায়গায় ঔষধ লাগায়। আদ্রিতা চোখ খুলে তাকায়। আদ্রিস ফু দিচ্ছে, তার ঔষধ লাগাচ্ছে, যেন যন্ত্রণা তারা হচ্ছে। আদ্রিতা তাকিয়ে আছে আদ্রিসের দিকে। কিছুক্ষণ পর আদ্রিস ফার্স্ট এইড বক্সটা ঠিক করে রাখে। আদ্রিতার ভয় কাটাতে না কাটাতে আদ্রিতার ঘাট ধরে নিজের দিকে ঘুরিয়ে ওর অষ্টদয় আঁকড়ে ধরে। আদ্রিতা ঝুঁকে যায়। আদ্রিসও ঝুঁকে গিয়েছে। আদ্রিতা বিছানায় পড়ে যায়। ওর শরীর বাউন্স করে ওঠে। আদ্রিসের ভেতর আকর্ষণ সৃষ্টি হচ্ছে যে সে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে। আদ্রিতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগে। সে আদ্রিসের ফোর্সের সামনে কিছুই করতে পারছে না। আদ্রিস বেসামাল হতে লাগে। আদ্রিতা নিঃশ্বাস না নিতে পেরে ডান হাতে আদ্রিসের বুকে রাখতে গেলেই ব্যথায় আটকে ওঠে। আদ্রিসের ধ্যান ফিরে সে একটু উঁচু হয়ে যায়। আদ্রিতা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আদ্রিস বৃদ্ধ আঙ্গুল ছয় আদ্রিতার ঠোঁটে। আদ্রিতার ঠোঁট দুটো গ্লোসি হয়ে উঠেছে এবং লালও হয়ে গেছে। আদ্রিস সরে আসে। এই মুহূর্তে সে নিজেকে সামলাতে পারবে না। আর এখনই এসব সম্ভব নয়। তাকে আরেকটু সময় নিতে হবে। তোর হাত পুড়েছে কিভাবে? আদ্রিতা উঠে বসে নিজের ওড়না ঠিক করে নেয়। ও ওই দুধ উতলে হাতে এসে পড়েছে। তুই সব কাজ করিস? হ্যাঁ। আদ্রিস হাত মুঠো করে নেয়। রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে তোকে ইচ্ছে মতো মারি। কেন? তোর গোবর ভরা মাথায় ঢুকবে না। আদ্রিতা মাথা নুইয়ে নেয়। আদ্রিস উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। খবরদার নড়বি না। 1 ইঞ্চি এদিক ওদিক হলে খবর আছে। চলবে। গত 2 ঘন্টা যাবৎ আদ্রিতা বসে আছে আদ্রিসের রুমের সবাই। আদ্রিতার এবার ঘুম পাচ্ছে। এভাবে মুখ বন্ধ করে বসে থাকা যায়? তার সামনেই বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেছে আদ্রিস। চোখ তো বন্ধ দেখেই ঘুমই মনে হচ্ছে। আদ্রিতা ধীরে উঠে আদ্রিসের সামনে আসে। না, চোখ বন্ধ, ঘুমিয়েই আছে। আদ্রিতা পা টিপে টিপে যখন দরজার কাছে যেতে নিল, তখনই শোনা গেল গম্ভীর কণ্ঠ। কোথায় যাচ্ছিস? আদ্রিতার পা দুটো থেমে গেল। সে ফিরে যায়। আদ্রিত চোখ বন্ধ অবস্থাতেই কথা বলছে। আদ্রিতা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এভাবে আমাকে বসিয়ে রাখার মানেটা কি? বেশি কথা বলিস না, আমার মাথা যন্ত্রণা করছে। চোখ খুললে তোর খবর আছে। মানে কি? আপনি সব সময় নিজেরই মানি করেন। মন মানি দেখছিস কি? এখনো তো কতগুলো পজিশন ট্রাই করব, সেটা ঠিকই করিনি। আদ্রিতা অবাক হয়। এগিয়ে এসে আদ্রিসের দিকে তাকিয়ে বলে, হে পজিশন? কিসের পজিশন? শোন, নন্টে ইঁদুর, যতক্ষণ আমার চোখ বন্ধ আছে ততক্ষণ তুই সুরক্ষিত থাকবি। আমার চোখ খোলার পর তোকে কেউ বাঁচাতে পারবে না, বলে দিলাম। আমি নন্টে ইঁদুর? এমন কেন? আপনি সবসময় এমন করেন। কি মজা পান এসব করে? আদ্রিত চোখ খুলে তাকাই। আদ্রিতা এবার ভয় পেয়ে যায়। যে ফোর্স নিয়ে তাকিয়েছে, যে কেউ ভয় পেয়ে যাবে। আদ্রিতা শুকনো ঢোক গিলে, মানে বড় মা ডাকছে, তাই আমি যাই। আদ্রিতা পেছন ফিরতে আদ্রিস ওর হাত ধরে টেনে নিজের উপর ফেলে। কোথায় পালাচ্ছিস? তোকে বলেছিলাম না আমার চোখ খুললে খবর আছে? আয়, তোকে পজিশন শেখাই। কথাটা বলার সাথে সাথে আদ্রিতাকে ফ্লিপ করে নিজের নিচে ফেলে। ঘটনা এত দ্রুত ঘটেছে আদ্রিতা রিয়াকশন দেওয়ার সময় পায়নি। কি কি করছেন? আদ্রিস এক হাতে আদ্রিতার দুটো হাত চেপে ধরে। আদ্রিতা অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্রিস নিচের ঠোঁট লিক করে এবার বিনা বাক্যে আদ্রিতার ওষ্ঠদায়ী দখল করে, যেন এটা তারই ব্যক্তিগত সম্পত্তি। এটার মালিক আদ্রিস নিজের বিচরণ চালাতে শুরু করে। আদ্রিতার পক্ষে নিজেকে ছাড়ানো অসম্ভব।
আদ্রিস না চাইলে এক চুল পর্যন্ত নড়তে পারবে না। আদ্রিতার মাঝে হারিয়ে গেছে। তার অন্য হাত আদ্রিতার অন্য কোথাও চলে গিয়েছে। আদ্রিতার চোখ বড় বড় করে নেয়। নিঃশ্বাসও নিতে পারছে না মেয়েটা। ওদিকে হুট করে দরজায় কারো ধাক্কানোর শব্দ শোনা যায়। আদ্রিস, দরজা খোল বাবা। দরজার ওপাশে মাধবী বেগমের গলা শুনে আদ্রিতা খুব চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু তা সম্ভব হলো না। আদ্রিস যেন আদ্রিতাকে আরো চেপে ধরেছে। আদ্রিতার মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে, নিঃশ্বাস না নিতে পেরে। আদ্রিস তা দেখে সরে আসে একটু। আদ্রিতা খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওদিকে মাধবী বেগম আরো বেশি দরজা ধাক্কাচ্ছেন। আদ্রিস বিরক্ত হয়, আদ্রিতাকে ছাড়ে। আদ্রিতা দ্রুত উঠে গিয়ে বসে জামা ঠিক করে নেয়। আদ্রিতার ভয় করছে মাধবী বেগম এখন তাকে অনেক বেশি কথাই বলবে। আদ্রিস একবার আদ্রিতার দিকে তাকায়। যা, ওয়াশরুমে যা। এখন না তো কখন? আদ্রিতা বিনা বাক্যে ওয়াশরুমের ভেতরে চলে যায়। আদ্রিস দরজা খুলে দেয়। বাবা, তুই এমন কেন করছিস? মম ড্যাডির উপর এভাবে রাগ করতে হয় বুঝি? আদ্রিস মায়ের হাতে চুমু খায়। নো, আমি রেগে নেই। মাধবী বেগম অবাক হলেন। আদ্রিস মাকে জড়িয়ে ধরে। তার মাথায় এই মুহূর্তে অন্য কিছু চলছে। আদ্রিস, মম, আমি চাই না আদ্রিতা 24 আওয়ার্স আমার কাজ করবে, আমার সাথে থাকবে। বাড়ির অন্য কোনো কাজ ওকে দিয়ে না করালে খুশি হব। কিন্তু আদ্রিস, মম। মাধবী বেগম আর কোনো কথা বললেন না। ঠিক আছে, খাবার পাঠাই? না, দুপুরে সবার সাথে লাঞ্চ করব। আচ্ছা, আদ্রিতাকে বলবো রান্না করতে? শুধু আমার রান্নাটা এসে করবে। কিন্তু মম, আই সেড শুধু আমার। ওকে। মাধবী বেগম বেরিয়ে গেলেন। আদ্রিতা ওয়াশরুম থেকে সব কথাই শুনেছে। এই কাজের লোকের জীবন থেকে তার মুক্তি নেই। আসলেই নেই। বেরিয়ে আই। আদ্রিতের ডাকে আদ্রিতার ধ্যান ফিরে। সে চোখ মুছে বেরিয়ে আসে। যা মম, তোকে খুঁজবে হয়তো। আদ্রিতা বেরিয়ে যায়। আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে। জাস্ট কিছুদিন আদ্রিতা, তোর জন্য প্রাসাদ গড়েছি আমি। কথা দিচ্ছি সব কষ্ট ভুলিয়ে দেব। আমাকে শুধু একবার ডিল করতে দে সবকিছুর সাথে। আদ্রিতা লুকিয়ে নিজের রুমে চলে এসেছে। মাধবী বেগম রুমে প্রবেশ করে আদ্রিতাকে দেখে বিরক্ত বোধ করছেন। আদ্রিতা? জি। আদ্রিসের পছন্দ মতো রান্না কর যা। আমার ছেলেটা অনেক দিন পর ফিরেছে, আমি চাই ওর পছন্দ মতো সব হোক। জি। আর শুধুমাত্র আদ্রিসের রান্নাটাই করবি, অন্য কারোটা না। জি। মাধবী বেগম কিছুক্ষণ চুপচাপ থাকেন, এরপর আদ্রিতার দিকে এগিয়ে যায়। আদ্রিতা মাথা নামিয়ে রেখেছে তখনও। মাধবী বেগম গিয়ে আদ্রিতার কনুই চেপে ধরেন জোরে। আদ্রিতা ভয় পেয়ে যায়, সাথে যন্ত্রণাও হাতে লাগে। দূরে থাকবে আদ্রিসের থেকে। তোর মতো ছোট লোক মেয়েকে আমার ছেলের বউ বানাবো না আমি। না জানি কার রক্ত তোর ভেতরে আছে। আদ্রিতা অবাক হয়ে তাকায়। কার রক্ত মানে? তোকে এত মানে জানতে হবে না। আমার বোনের মেয়ে ঐশীর সাথে আদ্রিসের বিয়ে হবে। ভালো হবে তুই ওর থেকে দূরে থাকলেই। তোকে আমি না মেরেই গুম করে দেবো বেয়াদব। আদ্রিতা ফুঁপিয়ে ওঠে। ন্যাকা কান্না করবি না। একদম আমার সামনে কাঁদবি না বেয়াদব। রাগ উঠাস, দিনভর প্যান প্যান করে কেঁদে লাভ কি? হ্যাঁ। মাধবী বেগম বেরিয়ে যায়। আদ্রিতা তাকিয়ে থাকে সেদিকে। আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে কি এমন হতো? আদ্রিতা বসে খাটে। আসলে তার দোষটা কি? আদ্রিতা আজও এর উত্তর জানে না। জীবনটা আসলে এমন কেন? হঠাৎ কাঁধে কারোর স্পর্শ অনুভব করে। ফিরে তাকায় আদ্রিতা। প্রিয়াকে দেখে আদ্রিতা নিজেকে সামলাতে পারে না। প্রিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। প্রিয়া আদ্রিতার মাথায় হাত বুলায়। সে সবই শুনেছে তার মায়ের কথা। কাঁদিস না, এখন আর ভয় পাবি না। আমি জানি তোর কষ্ট দিনের অবসান ঘটতে চলেছে। কে করবে আমার কষ্টের অবসান? ভাইয়া। আদ্রিতা মাথা তুলে তাকায়। আর যদি সে নিজেই আমাকে অপছন্দ করে তাহলে? প্রিয়া হাসে। বকা মেয়ে, বুঝিস কম। ওনাকে বলতে শুনেছি উনি চাই আমি ওনার পার্সোনাল মেড হিসেবে কাজ করি। সবার কাজ করার থেকে একজনের কাজ করাটা ভালো নয় কি? সেই তো কাজই। বকা মেয়ে, তুই আসলেই কম বুঝিস। আদ্রিতা মাথা নামিয়ে নেয়। যা, গোসল করে নে, ভালো লাগবে। না, রান্না করে আসি যাই। কার জন্য? কার জন্য আর? ওনার জন্য। প্রিয়া মৃদু হেসে আদ্রিতাকে ধাক্কা দেয়। হুম, ওনার জন্য। আদ্রিতা লজ্জা পেয়ে যায়। ওফ আপু। আদ্রিতা বেরিয়ে যায়। প্রিয়া একটা ছোট নিঃশ্বাস নেয়। আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোর জন্য আদ্রিতা। কিচেনে আপাতত আদ্রিতা একাই কাজ করছে। বাড়িতে তেমন কোনো সার্ভেন্ট নেই। আদ্রিতাকে শুধু একজনের রান্নাই করতে বলা হয়েছে।
তাই আদ্রিতা একা হাতেই সব করছে। পড়া হাত নিয়ে একটু কষ্ট হলেও আদ্রিতা এসবে অভ্যস্ত। গ্যাস অন করে কাজ করছে আদ্রিতা। ওদিকে ভাত হচ্ছে, কিচেনটা পুরাই গরম হয়ে গিয়েছে, আদ্রিতাও ঘেমে গিয়েছে। আদ্রিতার চুল ভেজা, ঘেমে জামা পিঠের সাথে লেপ্টে আছে। সাদা জামা তাই বেশি বোঝা যাচ্ছে। ওড়নাটা বুকে বাঁধা ছিল, খোপা থেকে দুই একটা চুল গলায় ঘামের সাথে লেপ্টে আছে। এই মুহূর্তে দুটো লালসাময়ী দৃশ্য আদ্রিতাকে দূর থেকেই দেখছে, যেন একটু হলেই ঝাঁপিয়ে পড়ে আদ্রিতার ওপর। হঠাৎ করে আদ্রিতার পোড়া হাতে কারো শক্ত মুঠো অনুভব করতে পেরে ওঠে সে। পাশ ফিরে আদ্রিতার ভয়ঙ্কর রাগান্বিত দৃষ্টি দেখে ভয় পেয়ে যায় আদ্রিতা। কি কি হয়েছে? সাদা জামা কেন পরেছিস? সাদা জামা? আসলে আমার। আদ্রিস দ্বিতীয় কোনো কথা না বলে আদ্রিতাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। কি করছেন? ছাড়ুন। আদ্রিস ভাইয়া ব্যথা করছে হাতে। আমি কি করেছি? আমার দোষটা কি সেটা তো বলুন। আদ্রিতাকে নিজের রুমে এনে ফ্লোরে ছুঁড়ে মারে। সাদা জামা কেন পরেছিস? যাতে ঘামে লেপ্টে গেলে শরীর দেখা যায়, এই জন্য? আদ্রিসের মুখশ্রী দেখে ভয় পেয়ে গিয়েছে। আদ্রিসকে কোনো মনস্টারের থেকেও ভয়ঙ্কর দেখাচ্ছে। না, বিশ্বাস করুন, আমি তো। জামা খোল। আদ্রিতা অবাক হয়ে যায়। মানে? জামা খুলতে বলছি। ভাইয়া, কি বলছেন এগুলো? জামা খুলে এক্ষুনি জামা খুলবি তুই। আদ্রিস ভাইয়া, জামা খুলবি নাকি টেনে ছিঁড়বো? আদ্রিস ভাইয়া, দোহাই লাগি, এমন করবেন না। আমার ভয় করছে। আদ্রিস রেগে যায় আরো। আদ্রিতার কাছে এগিয়ে আদ্রিতার জামার চেন খুলে জামাটা জোরপূর্বক খুলে নেয়। আদ্রিতা দু হাতে নিজেকে লুকানোর চেষ্টা করছে। আদ্রিস সাইড টেবিল থেকে লাইটার নিয়ে জামায় আগুন ধরিয়ে দেয়। আদ্রিতা ভয়ে রুমের এক কোণায় হাঁটু জড়িয়ে ধরে রাখে। অন্যটা দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়েছে। আদ্রিতা ভেবেছিল আদ্রিস হয়তো অন্য কিছু করবে, কিন্তু আদ্রিস এখানে যা করছে তা আদ্রিতার মাথায় ঢুকছে না। আদ্রিতা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে এমন কাণ্ডে। চোখের সামনে জামাটা পুরো ছাই হয়ে গেল। আদ্রিসের চোখে তখনও রক্ত ঝরছে। রাগের কারণে তার মাথার শিরা ফুলে উঠেছে। আদ্রিতার জামাটার সাথে আদ্রিসের চোখেও আগুন জ্বলছে। এই মুহূর্তে সে সব কিছু ধ্বংস করে দেবে এমন ভাব চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।